মা প্লিজ আর মেরো না, এইবারের মতো ওকে ছেড়ে দাও। এভাবে মারলে তো ও মরে যাবে, আর তখন তোমাকে জেলে যেতে হবে। ওকে আজ আমি মেরেই ফেলবো। ওর সাহস হয় কি করে আমার শখের কাপটা ভাঙার? দেখো মা, ওই ইচ্ছে করে কাপটা ভাঙেনি, ওর হাত ফসকে কাপটা পড়ে গেছে। এই জন্য তো তুমি ওকে একেবারে মেরে ফেলতে পারো না। ওকে আমার সামনে থেকে যেতে বলো, নয়তো আমি ওকে একেবারে মেরে ফেলবো। চল তুই রুমে আয়। তোকে আমি কতবার নিষেধ করেছি যে তুই কোনো কাজ করিস না, পরে কোনো ভুল হলে মা তোকে মারবে। যা যা আমার সামনে থেকে যা। তুই মরতে পারিস না? মরলেও তো আমি একটু খুশি হতাম। মা এসব কি বলছো তুমি? তুমি মা হয়ে কি করে নিজের মেয়ের মৃত্যু কামনা করো? তুমি কি আদৌ আমার মা? মিথিলা, তুই যদি আর একটা কথা বলছস তাহলে তোর কপালেও আজকে ঝাড়ুর বাড়ি আছে। তোয়া তুই চল তো আমার সাথে। আমি বিন্দু। এতক্ষণ যারা কথা বলছিল তারা আমার মা আর বড় বোন। আমরা দুই বোন। আমি এবার ইউনিভার্সিটিতে পড়ি। বয়স 20 বছর। ছোটবেলা থেকেই মা আমাকে সহ্য করতে পারে না। কোনো কাজে যদি একটু ভুল করি তাহলে সেদিন আমার আর রক্ষে থাকে না। আমার যখন 1 বছর বয়স তখন নাকি বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার জন্য নাকি পুতুল কিনতে গিয়ে বাবা আমাদের ছেড়ে চলে যায়, আর সেই দোষটা পড়ে আমার উপর। আর সেই থেকেই নাকি মা আমাকে দেখতে পারে না। সেদিন থেকেই আমি মায়ের চোখের বিষ। দাদি থাকাকালীন আমাকে বেশি মারতে পারতো না। তখন দাদি ছিল আমার ছায়া, সব সময় আমাকে আগলে রাখতো। 6 মাস আগে দাদিও আমাকে রেখে পরপারে পাড়ি জমায়, আর আমি হয়ে গেলাম একা। মিথিলা আপু না থাকলে হয়তো এতদিনে আমিও বাবা আর দাদির কাছে চলে যেতাম। আম্মু যখন আমাকে কোনো কারণে মারে তখন মিথিলা আপু আমার ছায়া হয়ে আমার পাশে দাঁড়ায়। আম্মু মিথিলা আপুকে খুব ভালোবাসে, তাই তাকে কখনো কিছু বলে না। কিন্তু আমার জন্য মিথিলা আপুকেও মারবে বলেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই বাড়িতে থাকবো না। মা আর আপুর থেকে অনেক দূরে চলে যাব। কিরে খুব ব্যথা করছে না? হুম। তোকে আমি নিষেধ করছি কোনো কাজ করবি না, তাও কেন কাজ করতে চাস? কাজ না করলে তো মা আমাকে আরো বেশি মারবে। তোর কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ করে দিব। আর কোথায় কোথায় ব্যথা পেয়েছিস বল আমাকে, আমি মলম লাগিয়ে দিচ্ছি। তারপর আপুকে যে যে জায়গায় ব্যথা পেয়েছি সেই জায়গাগুলো দেখিয়ে দিলাম। এই মেয়েই এখন আমার সব কিছু। আমাকে মারলে আমি যতটা না ব্যথা পাই তার চেয়েও ও বেশি ব্যথা পায়। আচ্ছা আপু, মা কি কোনোদিনও আমাকে ভালোবাসবে না? আমার না খুব ইচ্ছে করে মার ভালোবাসা পেতে, আদর পেতে, মার কোলে মাথা রেখে ঘুমাতে। জানে না রে বোন, মা তোকে কোনোদিন ভালোবাসবে কিনা। চুপ কর তুই, নে মলম লাগানো হয়ে গেছে, এবার একটু ঘুমানোর চেষ্টা কর। আর এরপর যে কোনো কাজ সাবধানে করবি। আমি তো আর সবসময় থাকবো না তোকে রক্ষা করার জন্য। আপু দেখিস, একদিন মায়ের মনে ঠিক জায়গা করে নেব। সেদিন দেখবি মা আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। আমাকে নিয়ে মা একদিন গর্ব করে বলবে আমি তার আদরের ছোট্ট মেয়ে তোয়া। তাই যেন হয় বোন। আমি আর এভাবে তোর কষ্ট সহ্য করতে পারতেছি না। মা যে আজও বাবার মৃত্যুর জন্য তোকে দায়ী করে সেটা বুঝতে পারতেছি না। দায়ী করবে না আপু। আমার জন্য পুতুল কিনতে গিয়েই তো আজ বাবা আমাদের মাঝে নেই। যার হায়াত যতদিন সে ততদিনই থাকবে। আল্লাহ আব্বুকে তার কাছে নিয়ে গেছে, এতে কারো কোনো হাত নেই। সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয়। তোকে আমাকে সবাইকে যেতে হবে। তুই আর কখনো আব্বুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করবি না। আচ্ছা তুই রেস্ট নে, আমি যাচ্ছি। ওকে আপু। আর আপু আরেকটা কথা। কি বল? আসলে সামনে আমার পরীক্ষা, কিছু টাকা লাগবে। আচ্ছা আমি আম্মুকে বলবো। মন দিয়ে পড়াশোনা কর, তোকে অনেক দূর যেতে হবে। তুই আমার পাশে থাকিস তাহলে আমি অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। সব সময় তোর পাশে আছি। লাভ ইউ আপু। হয়েছে, আর ঢং করতে হবে না, যা গিয়ে রেস্ট নে। ওকে, তুইও যা। হুম। আজ আবারও আমি মেয়েটাকে মারলাম। ওকে দেখলে আমার সেদিনের কথা মনে পড়ে যায়। ওর বাবার রক্তাক্ত দেহটা, যেটা আজ আমি ভুলতে পারিনি। ওর জন্য পুতুল কিনতে গিয়েই তো আজ সে আমার কাছে নেই। আমারও ইচ্ছে করে তাকে বউকে জড়িয়ে ধরে আদর করি, কিন্তু যখনই তার সাথে কথা বলতে যাই বা সে আমার সামনে আসে তখনই আমার মাথায় খুন চেপে বসে। ইচ্ছে করে তাকে খুন করে ফেলি, তাই তাকে না চাইতেও অনেক বেশি কষ্ট দিয়ে ফেলি। তার কোনো খোঁজ পাইনি না আমি। সে অসুস্থ হলে তার কোনো সেবা করি না,
তার যখন আমাকে প্রয়োজন হয় তখন আমি তাকে সময় দিই না। আচ্ছা, আমি কি কোনোদিনও তাকে এই দায় থেকে মুক্তি দিতে পারবো না? তাকে কি ক্ষমা করতে পারবো না আমি? জানি না মা কেন আজও তোয়াকে বাবার মৃত্যুর জন্য দায়ী করে। এতে ওর দোষটা কোথায়? বাবা এই পৃথিবীতে যে কয়দিনের অতিথি ছিল, সে কয়দিন এই পৃথিবীতে ছিল, তারপর আল্লাহ তাকে তার সঠিক জায়গায় নিয়ে গেছে। এতে তোয়ার দোষটা কোথায়? জানি না তোয়া কখনো মায়ের ভালোবাসা পাবে কিনা। আর 2 দিন পর আকাশের বাসা থেকে মেহমান আসবে। আমি চলে গেলে তোয়াকে কে আগলে রাখবে? আকাশ আমার ভালোবাসা মানুষ, দেখতে শুনতে মাশাআল্লাহ, আর একটা কোম্পানিতে চাকরি করে, তাই মা আর দ্বিমত করেনি। আমি যখন আকাশের বাসায় চলে যাব তখন তোয়ার কি হবে? সে কি করে থাকবে? মা তো ওকে দু চোখেও দেখতে পারে না। আমার বোনটার পড়ালেখার মেধা অনেক ভালো। এইবার সে আইএ থেকে A+ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে। তার ইচ্ছে সে ডাক্তার হবে, কিন্তু তার এই স্বপ্ন পূরণে মা যেন বাধা না হয়ে দাঁড়ায়। সে দোয়াই করি আর এমন কেউ আসুক তোয়ার জীবনে যে তোয়াকে এত ভালোবাসা দিবে, তার ভালোবাসা পেয়ে তোয়া যেন তার এই বিষাদময় অতীতটাকে ভুলতে পারে আর তার স্বপ্ন পূরণে সাহায্য করে। আচ্ছা, আমি কি কখনো মায়ের ভালোবাসা পাবো না? আমার মা থেকেও নাই, আর যাদের মা নেই তারাও তো আমার মতো ছটফট করে মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য। সামনে আমার এক্সাম আসতেছে, মা কি আমাকে আমার স্বপ্ন পূরণে সাহায্য করবে, নাকি প্রতিবারের মতো এবারও আমার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াবে? মিথিলা আপুর জন্য আজ আমি এত দূর আসতে পেরেছি। সে সব সময় আমাকে মায়ের মতো আগলে রেখেছে। সে না থাকলে আমার পথ চলা আরো কঠিন হতো। শুয়ে শুয়ে এসব ভাবছিলাম আর চোখের জল ফেলছিলাম। এমন সময় একটা ফোন কল আসে, আর কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে, আপনি কি বিন্দু বলছেন? জি, কে আপনি? আপনি যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা কার্যকর হয়েছে। আপনাকে আগামীকাল আমাদের অফিসে আসতে হবে, আর আপনার কিছু প্রয়োজনীয় ডিটেলস লাগবে। কাল সকাল 10টায় আপনি এই ঠিকানায় চলে আসবেন। খুশিতে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, তাই আমি চুপ করে আছি। ম্যাডাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি ঠিক সময় পৌঁছে যাব। ওকে ম্যাডাম, আল্লাহ হাফেজ। জি। ফোনটা রেখে দিয়ে, আপুরে কই তুই? কি হয়েছে? এমন চিল্লাচ্ছিস কেন? আপু, জানিস কে ফোন দিয়েছে? বোকা মেয়ে বলে কি? না বললে আমি জানবো কি করে? আপু, যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি সেটা তারা গ্রহণ করেছে, আর আমাকে কাল সকাল 10টায় তাদের অফিসে গিয়ে যোগাযোগ করতে বলেছে। সত্যি? হ্যাঁ রে আপু, সত্যি। কিন্তু এই, একদম মন খারাপ করলে চলবে না। আপু, মা কি খুশি হবে এতে? তুই এইসব নিয়ে একদম চিন্তা করিস না, আমি মাকে ম্যানেজ করে নিব। আপু, তুই এত ভালো কেন রে? আমি যে তোর বোন, তাই। চল মাকে খবরটা দিয়ে আসি। আপু, তুই যা, আমার ভয় লাগতেছে। আমি আছি তো, চল। তারপর আমি আর আপু মিলে আম্মুর কাছে যাই। আমি তো ভয়ে একেবারে শেষ, যদি আম্মু বকে বা আমাকে মারে তাই। এই, একদম ভয় পাবি না, আমার বিশ্বাস আম্মু তোকে এবার বুকে জড়িয়ে নেবে। প্রতিবারই এটা বলে ওকে সান্ত্বনা দিই, তা না হলে বিন্দুটা মন খারাপ থাকে। আম্মুর রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিলাম। ভিতরে আয়, কিছু বলবি? আসলে আম্মু, বিন্দু তোমাকে কিছু বলতে চাই। আপুর মুখের দিকে তাকিয়ে আছি। যা বলার তাড়াতাড়ি বল, বলা শেষ হলে এখান থেকে যেন কেটে পড়ে। বিন্দু, বল মাকে। আপু, আমি আছি তো, বল। মা, আমি ডাক্তারি পড়তে চাই। তো নিষেধ করেছে কে? তোর ইচ্ছায় তুই পড়, কিন্তু আমি কেন খরচ দিতে পারবো না? মায়ের কথাগুলো শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। না মা, আমি কোনো খরচ চাইতে আসিনি। আমি বিদেশে গিয়ে ডাক্তারি পড়তে চাই, সেটা বলতে এসেছি। তুমি শুধু একটু দোয়া করো যেন আমি বাবার স্বপ্নটা পূরণ করতে পারি মা। আর কিছু চাই না তোমার কাছে মা, শুধু একটু দোয়া চাই। মা, ও যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে সেটার জন্য কালকে তাদের অফিসে যেতে হবে। তোর যা, আমি তো আর নিষেধ করিনি। মা, সত্যি বলছো? আমি যাব? আমি ভেবেছিলাম হয়তো মা নিষেধ করে দিবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে মা হ্যাঁ বলে দিয়েছে। আমি জানতাম মা তুমি নিষেধ করবে না। হয়েছে, আর ঢং করতে হবে না। মেয়েটাকে এত কষ্ট দিই, তারপরও কোনো অভিযোগ করেনি আমার উপর। আমার স্বপ্ন ছিল বড় মেয়েটাকে ডাক্তার বানাবো, কিন্তু সেটা তার কপালে নেই, তাই সে কোথাও চান্স পায়নি।
আর ছোট মেয়েটাকে নিয়ে আমার কোনো স্বপ্ন ছিল না। তারপরও সে আমার আর তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য এত কষ্ট করে এসেছে, তাই তো সে আজ সফল। সত্যি আজ আমি তাকে নিয়ে গর্ব করি। প্রাণ খুলে বলতে ইচ্ছে করে, আমাকে ক্ষমা করে দে মা। কিন্তু আমি তার সাথে যে আচরণ করেছি, সে কি আমাকে ক্ষমা করবে? টাকা লাগলে নিয়ে যাস, আর হ্যাঁ, মহারানী যেন একা না যায়, তুই সাথে যাস। এই প্রথম মার কাছ থেকে এমন আদুরে কথা শুনেছি, যা আমার এত বছরের জীবনে শুনিনি। দু চোখ বেয়ে গড়িয়ে পানি পড়ছে। নিজেকে আর সামলাতে না পেরে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। আজ অনেক বছর পর মাকে এইভাবে জড়িয়ে ধরার সৌভাগ্য হয়েছে আমার। জানি না মা কি এখনো রেগে আছে আমার উপর, তবে যাই হোক, আজ আমি সত্যিই অনেক খুশি। মিথিলা, ওকে বল গিয়ে কালকের জন্য প্রস্তুতি নিতে। হুম। চাই ও যেন আমার স্বামীর স্বপ্ন পূরণ করে এই বাড়িতে ফিরে আসে। মা, তুমি শুধু দোয়া করো, তাহলেই আমি পারবো। হয়েছে, আর ঢং করতে হবে না, এইবার কাজে নিয়ে যাও। তারপর আমি আর আপু সেখান থেকে চলে আসি। আমি ভাবতেও পারিনি মা এত সহজে রাজি হয়ে যাবে। আসলে মারা এমনই, যতই যাই করুক সন্তানের খুশিতেই তারা খুশি। অপরদিকে লন্ডনে মম, উফ, এই ছেলেটাকে নিয়ে আর পারি না। এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন মেঘ? মম, আমাকে কোন দিক দিয়ে তোমার সার মনে হলো? কি জন্য ডেকেছিস সেটা বল। আমি আজ বন্ধুদের সাথে ঘুরতে যাব। কোথায় যাওয়া হচ্ছে শুনি? মম, আমরা 1 সপ্তাহের জন্য বাংলাদেশ যাচ্ছি। তুমি জানো তুমি কি বলছো মেঘ? তোমার বাবা তোমাকে বাংলাদেশে যাওয়ার জন্য অনুমতি দেবে? তুমি তো জানো মা, বাংলাদেশে তোমার বৌমা আছে, আর এইবার আমি তাকে লন্ডনে নিয়ে আসতে চাই, আর আমি বাবাকে ম্যানেজ করে নিব। তুমি সেটা নিয়ে ভেবো না মা। দু চোখ পানিতে টলমল করছে। মম, কি হয়েছে তোমার? কই কিছু না তো, নাস্তা করবি চল। তুমি প্রতিবারই বাংলাদেশের কথা শুনলে এমন টলমলে চোখে তাকিয়ে থাকো, কিন্তু কেন সেটা আজও জানতে পারলাম না। তবে এইবার আমি এই রহস্যের কারণ জানবই, আর তাই তো এইবার আমার বাংলাদেশে যাওয়া। মম, কি হলো চল। তোমার আদরের বান্দর মেয়েটা কই? মেঘ এসব কি কি ধরনের কথা? ও তোমার ছোট বোন হয়। ওহ কামন মম, তুমি তো জানোই আমি মজা করে এসব বলি। তা তোমার মহারানীকে আজকে দেখছি না কেন? নিজের রুমেই আছে। আচ্ছা, তুমি নাস্তা রেডি করো, আমি তাকে নিয়ে আসছি। ওকে যাও। তারপর আমি তাকে, মানে আমার কলিজাটাকে আনতে গেলাম। তাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলে না। আমার বোন যেমন আমার কলিজা, ঠিক তেমনি আমিও তার কলিজা। আমি যদি তার আগে খাবার খাই তাকে ছাড়া, তাহলে মহারানী মুখ ফুলিয়ে বসে থাকবে। আমি খাইয়ে না দেওয়া পর্যন্ত তিনি এক ফোঁটা পানিও খাবে না। ও হ্যাঁ, আপনাদেরকে তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি মেঘালয় আহমেদ মেঘ, আর এতক্ষণ যার কথা বললাম সে আমার ছোট বোন বৃষ্টি। আমরা 2 ভাই বোন, আর আমি এইবার ডাক্তারি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমার বাবা একজন বিজনেসম্যান, বিশ্বের বিভিন্ন দেশে তার বিজনেস রয়েছে, কিন্তু উনিও কেন জানি না বাংলাদেশের নাম শুনলেই রেগে যান। আর আমি সেই রহস্য উদ্ঘাটন করতেই বাংলাদেশে যাচ্ছি। যদি কিছু জানতে পারি, আপনাদেরকে পরিচয় দিতে দিতে আমি যে কোন সময় বৃষ্টির রুমে চলে এসেছি সেটা বুঝতেই পারিনি। ওই তুমি কি ভাবছো বলো তো? সেই কখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি, তোমার তো কোনো হুঁশই নেই। বৃষ্টির কথায় আমার ঘোর কাটলো। খেতে চলুন মহারানী, আমাকে একটু অফিসে যেতে হবে। তুমি আজ ভার্সিটি যাবে না? না, আমি কালকে বাংলাদেশে যাচ্ছি, আর সেটা আব্বুকে জানাতে হবে। ভাইয়া আমিও যাব। এখন না রে পাগলি, সময় হোক, তারপর সবাইকে নিয়ে যাব। ওকে এখন চল, আমার দেরি হয়ে যাচ্ছে। ওকে চল। তারপর তারা নাস্তা করতে চলে যায়। এটা তাদের প্রতিদিনের রুটিন। নাস্তা করে মেঘ তার বাবার অফিসে চলে যায়, আর বৃষ্টি তার কলেজে। ও হ্যাঁ, বৃষ্টি এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। পড়ালেখায় অনেক ভালো সে। বাবা মা আর ভাইয়ের খুব আদরের সে। পরের দিন, আপু কই তুই? এই তো আমার হয়ে গেছে, চল মা আমরা আসছি। ওকে, সাবধানে যাস, আর সবকিছু ঠিক মতো নিয়েছিস তো? মা নিয়েছি, তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা যা তাহলে।
তারপর আমি আর আপু মিলে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। সুন্দরভাবেই আমরা সেখানে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরে আমাকে ডাকা হলো। আমি আর আপু সেখানে ভেতরে গিয়ে সেখানে একজন অফিসারের সাথে কথা বললাম। কথা বলে বুঝতে পারলাম আমার স্কলারশিপ কনফার্ম। আমি খুশি হলেও এবার এটা ভেবে মন খারাপ হচ্ছে যে আপু আর মাকে ছেড়ে আমার ওখানে গিয়ে একা একা থাকতে হবে। কিন্তু মন খারাপ করে তো আর উপায় নেই আমার, কারণ আমাকে যে আমার বাবার স্বপ্নটা পূরণ করতেই হবে, আর সে সাথে আরো একটা অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে হবে। যাবতীয় সব কাগজপত্র নিয়ে আমরা সেখান থেকে চলে আসি আর লন্ডন যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকি। অপরদিকে ভোর 6টায় মেঘ আর তার বন্ধুরা সবাই বাংলাদেশে এসে পৌঁছায়। এরপর তারা একটা হোটেলে রুম ভাড়া করে সেটায় ওঠে। মেঘের বন্ধুরা সবাই রুমে এসেই বিছানায় শুয়ে পড়ে আর ঘুমের দেশে হারিয়ে যায়। অপরদিকে মেঘ সে না ঘুমিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এই নিয়ে মেঘ দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসে। যদিও তার পৈতৃক নিবাস বাংলাদেশে, কিন্তু কোনো এক অজানা কারণে তার বাবা বাংলাদেশের নামও শুনতে পারে না। শুনলেই তার রাগে পুরো মুখ ফুলে ওঠে। এখানে আসতে মেঘ তার বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছে। এখন যে জন্য এত কাঠখড় পুড়িয়ে বাংলাদেশে এসেছে সেটা জানতে পারলে মেঘ একটু শান্তি পাবে। এসব ভাবতে ভাবতে মেঘ তার হোটেল রুম থেকে অনেক দূর চলে এসেছে। হঠাৎ করে একটা রিক্সার মধ্যে কাউকে দেখে মেঘের চোখ আটকে যায় আর মেঘ ভাবতে থাকে, আচ্ছা, সে কি সত্যি আমার সামনে এসেছে, নাকি এটা আমার মনের ভুল? কিন্তু মনের ভুল কি করে হবে? সে তো আমার সামনে দিয়ে এইমাত্র গেল। তাহলে আমি ঠিক দেখেছি? আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, রিক্সাটার পিছু নিতে হবে আমায়। যেই ভাবা সেই কাজ। আমিও একটা রিক্সা নিয়ে তাদের পিছু নিলাম, আর অল্প কিছুক্ষণ পরেই তারা একটা বাড়িতে ঢুকে গেল। তার মানে সে এখানেই থাকে। তাহলে কি আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো এইবার? সব রহস্যের সমাধান হবে, নাকি আমাকে আবারও শূন্য হাতে ফিরতে হবে? স্যার, আমার ভাড়াটা দেন। রিক্সাওয়ালার ডাকে আমি প্রথমে হকচকিয়ে যাই, তারপর ওনাকে ওনার ভাড়াটা দিয়ে দেই। যদিও ভাড়া কত সেটা আমি জানি না। স্যার, আমার কাছে তো এত টাকা ভাঙতি নেই, আর আমার ভাড়া মাত্র 50 টাকা। আপনি পুরোটা রেখে দেন চাচা। আসলে আমি ওনাকে 1000 টাকার একটা নোট দিয়ে দিচ্ছি। না স্যার, আমি এত টাকা নিব না। আমার যত ভাড়া আমাকে ঠিক ততটাই দেন। আরে চাচা, রেখে দেন এটা। মনে করেন আপনাকে আপনার ভাইয়ের ছেলে গিফট করেছে, আর চাচির জন্য যাওয়ার সময় 2টো গোলাপ ফুল কিনে নিয়ে যাইয়েন। আল্লাহ তোমার মনের সকল আশা পূরণ করুক বাবা। তারপর রিক্সাওয়ালা চাচাকে বিদায় দিয়ে আমি কিছুক্ষণ সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে থাকি। এরপর আমি আস্তে আস্তে বাড়িটার ভিতরে প্রবেশ করি। বাড়িটার ভিতরে যে আমার জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করবে সেটা আমি কল্পনাও করিনি। অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছি। তার মানে আমি সঠিক জায়গায় এসেছি। অপরদিকে আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসেছি। এমন সময় মা বলল, মিথিলা, সব কিছু ঠিক আছে? হ্যাঁ মা, সব কিছু ঠিক আছে। বিন্দুকে তারা সম্পূর্ণ বিনা খরচে লন্ডন নিচ্ছে, আর আগামী সপ্তাহে হয়তো বিন্দুর ফ্লাইট। ওহ, ভালো। মা তুমি খুশি তো? আমি কতটা খুশি হয়েছি সেটা তোকে বলে বোঝাতে পারবো না রে। হ্যাঁ। তাহলে তোমার মন খারাপ কেন? কই, আমার মন খারাপ? আমি একদম ঠিক আছি। তুই রুমে গিয়ে রেস্ট নে। আচ্ছা। তারপর আমি সেখান থেকে চলে আসি। মা, কি ভাবছো তুমি? কিছু না রে। আচ্ছা, আমি মা হিসেবে খুব খারাপ, তাই না? কি বলছো তুমি এসব মা? মারা কখনো খারাপ হয় বলো? আমার মনে হয় আমি খুব খারাপ। আমি এক মেয়েকে ভালোবাসলেও আমার আরেক মেয়েকে এতটুকু ভালোবাসতে পারিনি। তাহলে যে আমি খারাপই। মায়ের চোখের পানি মুছে দিয়ে, আমার মা খারাপ না। আমার মা পৃথিবীর সব থেকে ভালো মা। আর আমি জানি আমার মা তার 2 মেয়েকেই সমান ভালোবাসে, যদিও সেটা সে প্রকাশ করে না। এখন এসব বলে মন খারাপ করো না। তুমি রুমে যাও, আর আমিও একটু রেস্ট নিব। আকাশের মা কল দিছে। কি বলেছে তারা? তার আগামীকাল কল আসবে, এঙ্গেজমেন্ট করে রাখবে। ও ভালো, তাহলে প্রস্তুতি নাও, আমি গেলাম। আচ্ছা যা। আমিও সেখান থেকে চলে আসি। বোনটা চলে যাবে, এই জন্য মনটা ভীষণ খারাপ।
আবার কালকে আকাশের বাড়ি থেকে মেহমান আসবে, সেটা নিয়েও চিন্তা হচ্ছে। এসব ভাবছিলাম, এমন সময় আকাশ কল দিল। কি ম্যাডাম, আপনার তো আজকাল কোনো খবরই পাওয়া যাচ্ছে না, ব্যাপার কি বলুন তো? ও, একসাথে এত কথা বললে আমি কোনটার উত্তর দিব? আমাকেও তো কিছু বলার সুযোগ দিবা নাকি? ওকে ম্যাডাম, বলুন, আমি শুনতেছি। আজকে আমি বিন্দুর সাথে ওর স্কলারশিপের ব্যাপারে কথা বলতে অফিসে গেছি, তাই কল দিতে পারিনি। আর আমি তো তোমাকে কালকে রাতেই সব বলেছি, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ। না ম্যাডাম, বলিনি, সব মনে আছে। বাসায় ফিরছে কখন? কিছুক্ষণ আগে। আচ্ছা, তো রেস্ট নাও, আমি এখন কাজে আছি, পরে কথা বলবো, কেমন? ওকে, তুমি নিজের খেয়াল রেখো। ওকে। তারপর আকাশ ফোন কেটে দেয়। আকাশের সাথে আমার কাকতালীয়ভাবে দেখা হয়। এখনো সেই দিনটার কথা মনে পড়লে আমি ভয়ে কুঁকড়ে যাই। সেদিন যদি ঠিক সময় আকাশ না আসতো, তাহলে না জানি আমার কি হতো। ফ্ল্যাশব্যাক। আজকে টিউশন করে বাসায় আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আশেপাশে কেউ নেই, কেমন জনমানবহীন হয়ে আছে রাস্তাটা। ভয়ে ভয়ে সামনে যত এগিয়ে যাচ্ছি, ততই যেন ভয়টা আমাকে আরো চেপে ধরছে। হঠাৎ করে সামনে চোখ গেল, আর আমি ভয়ে আরো কুকড়িয়ে যেতে লাগলাম। কারণ সামনের দোকানটায় কয়েকটা বখাটের ছেলে বসে আছে। ওরা এখন আমাকে দেখেনি। হঠাৎ তাদের মধ্যে একজনের চোখ পড়ে আমার উপরে, আর সেই ইশারায় তার সাথীদেরকে আমাকে দেখাচ্ছে। সবাই আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে লাগলো। ভয়ে তো আমার কলিজা শুকিয়ে গেছে, হাত পা কাঁপাকাঁপি শুরু করছে। সামনে এগোনোর সাহস পাচ্ছি না। হঠাৎই তারা সবাই আমার সামনে এসে আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ওদের মাঝে একজন বলে ওঠে, কি মামুনি, কই যাওয়া হচ্ছে? দেখুন, আমার পথ ছাড়ুন, আমাকে বাসায় যেতে দিন। যাবেই তো মামুনি, তার আগে আমরা একটু মজা করব তোমার সাথে, তারপর আমরাই তোমাকে বাসায় পৌঁছে দিব। ভয়ে তো আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। দেখুন, আমি এখন চিৎকার করে লোক জড়ো করবো। চিৎকার করে কোনো লাভ নেই, কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। দেখ, তোদের বাপ এসে গেছে। এই কে তুই, আমাদের কাজে বাধা দেস? তোদের বাপ। এটা বলেই সব কটাকে উড়াধুরা মারতে লাগলাম। আসলে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে আটকে রেখেছে, তাই আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ছেলে, আমি ওনাকে চিনি না, কিন্তু আজ যদি উনি না আসতেন, তাহলে হয়তো আজ আমি সুস্থভাবে বাসায় ফিরতে পারতাম না। আজ ওনার উছিলায় আমার ইজ্জত রক্ষা পেয়েছে, নয়তো আমার নামের পাশে ধর্ষিতা তকমাটা লেগে যেত। এই মেয়ে, এত রাতে বাইরে কি তোমার? আসলে আমি টিউশন করে বাসায় ফিরতে দেরি হয়ে যায়, তাই কি? তোমার বাসার কাউকে কল দিয়ে আসতে বলতে পারো নাই? আমি বুঝতে পারিনি যে আজ এত দেরি হয়ে যাবে, আর আমি ভেবেছি একা একা বাসায় যেতে পারবো। রাতের বেলা একা বাসা থেকে বের হবে না, আর টিউশনই দিনের বেলা শেষ করবা। এখনকার দিনে কোনো মেয়ে মানুষ রাস্তায় একা বের হওয়া নিরাপদ নয়। মানুষ নামের অমানুষগুলো উৎপেতে রাখে, কখন কাকে তাদের শিকার বানাবে। চুপচাপ ছেলেটার কথা শুনে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। আর যদি আপনি সময় মতো না আসতেন, তাহলে হয়তো এতক্ষণে আমার। চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। বাসার ঠিকানা দাও। না চাই তো ওনাকে কেন জানি না বাসার ঠিকানা দিয়ে দিলাম। তারপর উনি আমাকে বাসায় দিয়ে আসেন। ও হ্যাঁ, ওনার নাম আকাশ। উনিই বলেছেন। এইভাবে ওর সাথে পরিচয়টা হয়। ধীরে ধীরে ওনার সাথে সম্পর্কটা গভীর হতে থাকে। এক পর্যায়ে উনি আমাকে ওনার ভালোবাসার কথা জানান। আমিও ততদিনে ওনাকে ভালোবেসে ফেলি, তাই আর ওনাকে ফিরিয়ে দিতে পারিনি। আমিও রাজি হয়ে যাই। তারপর সে তার পরিবারকে আমার কথা জানায়। আকাশ ওর বাবার মার একমাত্র ছেলে হওয়ায় তারাও আকাশের কথায় রাজি হয়ে যায়। ওনারা আমাকে একবার এসে দেখে যায়। ওনাদেরও আমাকে পছন্দ হয়, আর দ্বিমত করেনি। এই আপু, তুই এত কি ভাবছিস বলতো? সে কখন থেকে তোকে ডাকতেছি। বিন্দুর ডাকে অতীত থেকে ফিরে এলাম। কি অদ্ভুত, আমাদের জীবন যাকে একসময় চিনতাম না, জানতাম না, আর আজ সেই আমার বর্তমান আর ভবিষ্যৎ। কিছু বলবি? আকাশ ভাইয়ারা কি কালকে আসবে? আসবে। চল আমরা বাইরে যাই, আজ ফুচকা খেতে ইচ্ছে করছে। আচ্ছা চল, মাকে বলে আসি। ওকে চল। তারপর মায়ের কাছে বলে আমি আর আপু ফুচকা খেতে যাই। অপরদিকে যে রহস্যের সমাধান করতে আমি সেই লন্ডন থেকে বাংলাদেশে এসেছি, সেটা যে এত তাড়াতাড়ি উদ্ঘাটন হবে সেটা আমি বুঝতেই পারিনি। মা বাবার বাংলাদেশে না আসার কারণটাও আজ স্পষ্ট আমার কাছে। সব কিছু আজ আমার কাছে পরিষ্কার। সেদিন আমি রিকশায় যে লোকটাকে দেখতে পাই,
উনি আমার দাদুভাই হয়। আর বাড়িটাতে ঢুকে অবাক হয়েছিলাম, কারণ বাড়িটার মেইন দরজায় আমার বাবার একটা ছবি তারা বড় করে সেখানে বাঁধাই করে রেখেছে। আমি একদিন আব্বুর একটা ডায়েরিতে দাদাভাইয়ের ছবিটা দেখি, তাই ওনাকে চিনতে আমার অসুবিধা হয়নি। ওনার পিছু নিয়ে আমি বাড়িটাতে ঢুকে পুরোপুরি শিওর হই উনি যে আমার দাদুভাই। আর এখন আমি আমার দাদাভাইয়ের বাড়িতেই ওনার সামনে বসে আছি। অবশ্য ওনাকে এখনও আমি বলিনি যে আমি ওনার নাতি। তুমি কে আর কি জন্য এখানে এসেছো? আমি মেঘালয় আহমেদ মেঘ, মিস্টার আশরাফের একমাত্র ছেলে আমি। আশরাফ? কোন আশরাফ? আপনি কি আশরাফ নামের কাউকে চিনেন? আশরাফ আমার ছেলে। সে কোথায় এখন? তুমি তার ছেলে, মানে আমার নাতি? হ্যাঁ দাদু, আমি তোমার নাতি। এই কে কোথায় আছিস? দেখ কে এসেছে, আমার দাদু ভাই এসেছে। দাদাভাই চিৎকারে বাড়ির সবাই ছুটে এসে এখানে জড়ো হয়েছে, কিন্তু আমি কাউকে চিনতে পারছি না, তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। কি হয়েছে? তুমি এমন চিৎকার করছো কেন? নীলি, দেখ কে এসেছে। কে বাবা? আমার নাতি এসেছে, দেখ ও আমার আশরাফের ছেলে, আমার দাদা ভাই। অবাক হয়ে তাকিয়ে আছি। ভাই আমাদের ছেড়ে গেছে আজ প্রায় 20 বছরের বেশি সময় হয়েছে, আর আজ এত বছর পর তার ছেলে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারতেছি না, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। উনি কে দাদুভাই? করে লাউডে দিয়ে রাখছি। আম্মুর কণ্ঠ শুনে ফুপি আর দাদু পুরো কান্না করে দিছে। আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিয়ে দাদু আর ফুপিকে বোঝালাম যাতে কান্না না করে, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। তারপর আমাকে একটা রুমে পাঠানো হলো। রুমটা মনে হয় অনেক দিন ধরে তালা দেওয়া, কিন্তু ভিতরে খুব সুন্দর করে রুমটা গোছানো। রুমটায় ছোট একটা বারান্দা আছে, সেখান থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দর দেখায়। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি, কিছুটা বিশ্রাম নিয়ে তারপর ফুপির কাছে যাই। আমাকে জানতেই হবে বাবা আর মা কেন আজ বাংলাদেশ ছেড়ে লন্ডনে পড়ে আছে, কেন বাবা তার পরিবারকে ছেড়ে চলে গেছে। আমাকে এটা জানতেই হবে। আমি আমার এক বন্ধুকে কল দিয়ে বলে দিছি যে আমি হোটেলে ফিরবো না, আর আমি কোথায় আছি এটাও ওদেরকে জানাইনি, যদি ওরা বাবাকে জানিয়ে দেয় তাই। এভাবেই হাসি খুশিতে দিনটা যেতে লাগলো। বিকেলবেলা বাইরের দিকে একটু ঘুরতে বের হইছি, এমন সময় একটা মেয়েকে দেখে আমার দু চোখ সেদিকে আটকে যায়। লন্ডনে তো সব সাদা চামড়ার কাউকে ভালো লাগে না, কিন্তু এই মেয়েটাকে, যাকে দেখে আমার চোখ বারবার তাকেই খোঁজে। আমি যাকে খুঁজছি এই কি সেই? কিছুক্ষণ ধরে দেখতেছি একটা ছেলে আমাদের দিকে তাকিয়ে আছে। যখনই আমি তার দিকে তাকালাম তখনই সে অন্যদিকে ঘুরলো। আপু, ছেলেটা কে? কোন ছেলে? ওই যে নীল শার্ট পরা ছেলেটা। ও, ওর চেহারা দেখা যাচ্ছে না তো। এতক্ষণ ধরে আমাদের দিকে তাকিয়েছিল। আমি ওইদিকে ফিরতেই ও অন্যদিকে মুখ করে ঘুরিয়ে নিচে। ও আচ্ছা, চল আমরা এবার বাসায় ফিরে যাই। আচ্ছা চল, কিন্তু আমি যাকে দেখছি আর যাকে খুঁজতেছি এই কি সেই, নাকি আমার দেখার ভুল? কিন্তু ভুল কি করে হবে? আর যদি সেই হয় তাহলে তো সে আমার সাথে অবশ্যই কথা বলবে, কিন্তু আমাকে দেখে ছেলেটা ওইদিকে ফিরে গেল কেন? এসব ভাবতে ভাবতেই আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসেও কোনো শান্তি নেই, বারবার একটা কথাই মনে হতে লাগলো, আমি যাকে খুঁজছি এই সে, কিন্তু সে হলে আমার সাথে কথা বললো না কেন? ইস, আর একটু হলেই মেয়েটা আমাকে দেখে নিত। আমি যার খোঁজে এখানে এসেছি এই সে। আসলে আমি পুরোপুরি শিওর ছিলাম না এই মেয়েটাই আমার মায়াবতী কিনা, তাই সে যখন আমার দিকে ফিরে তখন আমি তাকে পুরোপুরি দেখি এবং শিওর হই ওই আমার মায়াবতী বিন্দু। কিন্তু সে যেন আমাকে না দেখে, তাই আমি অন্যদিকে ফিরে যাই। আজ এত বছর পর আমি আমার মায়াবতীকে খুঁজে পেয়েছি। এইবার আর তাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, তাকে সঙ্গে নিয়েই আমি ফিরব। এসব ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসি। আজ সত্যি আমি অনেক খুশি, আমার দাদাভাই, ফুপি আর মেঘের বিন্দুকে খুঁজে পেয়েছি। কিরে, কই গেছস? আর তোকে এত খুশি লাগছে কেন? আজ আমার খুশির দিন ফুপি। তা কি নিয়ে এত খুশি, আমি কি সেটা জানতে পারি? অবশ্যই ফুপি, আজ আমি যেমন তোমাদেরকে খুঁজে পেয়েছি, তেমনি আজকে আমার মায়াবতীকে মানে মেঘের বিন্দুকে খুঁজে পেয়েছি। মেঘের বিন্দু মানে বুঝলাম না। বুঝলে না তো ফুপি, মানে আমার হবু বউকে খুঁজে পেয়েছি। কোথায়? আমাদের বাড়ি থেকে একটু দূরে যে বাড়িটা আছে সেইটাতেই আমার বিন্দু থাকে। ওহ, তুই বিন্দুর কথা বলছিস? আমি তো তাকে চিনি, মেয়েটা খুব ভালো রে।
আমার যদি একটা ছেলে থাকতো তোর সমান, তাহলে আমি বিন্দুকে আমার ছেলের বউ করে আনতাম। তোমার ছেলের বউ বানাতে পারো নাই তো কি হয়েছে, আমি আছি না পুপি। কিন্তু ভাইয়া আর ভাবি কি জানে এসব? জানে, এবং তারাও বিন্দুকে চিনে। কিভাবে? আমি এর আগেও একবার বাংলাদেশে এসেছি। ওই সময় আমি বিন্দুকে দেখি কাঁধে একটা স্কুল ব্যাগ ঝুলিয়ে, মলিন মুখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। এক মুহূর্তের জন্য আমি থমকে গিয়েছিলাম। পরের দিন আমি ওই রাস্তায় এসে দাঁড়িয়ে তার আসার অপেক্ষা করছিলাম। অবশেষে তার দেখা পেলাম, আর সেদিনই তার সাথে কথা বলে জানতে পারি তার নাম বিন্দু। 2 বোন আর মাকে নিয়ে তাদের সংসার। বাবার নাকি ছোটবেলায় মারা গেছে। ব্যাস এতটুকুই কথা হয়েছিল তার সাথে। তারপরের দিন আমি লন্ডন ফিরে যাই, কিন্তু তাকে ভুলতে পারিনি। আজ এত বছর পর আমি বাংলাদেশে এসে ফিরে পাবো, সেটা তো আমি কল্পনাও করিনি। কিন্তু মেঘ, বিন্দু তো... কি ফুপি? বিন্দু হয়তো আর 1 সপ্তাহ দেশে আছে। মানে ফুপি? বিন্দু আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছে। কেন? তার বাবার ইচ্ছে ছিল বিন্দুকে ডাক্তার বানাবে, কিন্তু তার আগেই তো তিনি পৃথিবী থেকে বিদায় নেন। আর মেয়ে তার বাবার সেই ইচ্ছে পূরণ করতে এখন লন্ডন পাড়ি দিচ্ছে। আর তার মার এক কথা, সে ডাক্তার না হওয়া পর্যন্ত তাকে বাড়িতে ঢুকতে দেবে না। আসলে বিন্দুর মা মনে করে বিন্দুর জন্য তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এরপর তিনি সবটা মেঘকে খুলে বললেন, আর সবটা শুনে মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মায়াপরি এতটা কষ্টে আছে, অথচ সে সেটা জানতেও পারেনি। অবশ্য জানবে কি করে, তার তো তার মায়াপরির সাথে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু এইটা শুনে খুশি হলো যে তার মায়াপরিও লন্ডনে যাচ্ছে। তাহলে তো সে তার মায়াপরিকে নিজের কাছে রাখতে পারবে। দেখতে দেখতে 1 সপ্তাহ পর হয়ে গেছে। এই 1 সপ্তাহের ভেতরে মিথিলার বিয়ে হয়ে গেছে। ঘরোয়াভাবে এখন মেয়েটার বিয়ে হবে। বিন্দু ফিরে আসলে তখন অনুষ্ঠান করা হবে। এদিকে মেঘ তো ভেবেছিল তার মায়াপুরের বিয়ে, সে তো খাওয়া দাওয়ার সব ছেড়ে দিয়ে পুরো দেবদাস হয়ে গেছে। পরে তার ফুপির থেকে জানতে পারে বিয়েটা বিন্দুর জন্য নয়, মিথিলার। সেও গিয়েছিল মিথিলার বিয়েতে, কিন্তু সে বিন্দুর কাছে ধরা দেয়নি, আড়াল করে রেখেছে নিজেকে। সে চায় তার মায়াপুরী লন্ডন যাওয়ার পর তাকে সারপ্রাইজ দেবে। আগামীকাল বিন্দু লন্ডন চলে যাবে, তাই তার মায়ের মনটা ভীষণ খারাপ। এতদিন মেয়েকে ভালো না বাসলেও এখন তিনি মেয়েকে চোখে হারান। 1 মিনিটের জন্যও তিনি তার মেয়েকে একা ছাড়েন না। এতদিন তিনি ভাবতেন বিন্দুর জন্য তিনি স্বামীকে হারিয়েছেন। এই ভুলটা ভাঙার পর থেকে তিনি বুঝতে পেরেছেন এতদিন সে ভুল বুঝে মেয়েটাকে কষ্ট দিয়েছেন, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। আজ তিনি তার ভুলের জন্য অনুতপ্ত, আর মেয়ের সামনে যেতে তিনি লজ্জাবোধ করেন। এদিকে মেঘেরও যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তার ফুপি আর দাদা ভাই তাকে যেতে দিতে চায় না। তারা চায় মেঘ যেন তাদের কাছে যায়, আর তাহলে ছেলের টানে ছেলের মা বাবাও দেশে ফিরবে। মেঘ তার দাদা ভাইকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছে। মেঘ বিন্দুর মায়ের সাথে এতদিনে কথা বলেছে, আর তার আর বিন্দুর বিয়ের কথাও বলেছে। তিনি বলেছেন বিন্দু আগে তার আর তার বাবার স্বপ্ন পূরণ করবে, তারপর তিনি বিন্দুর বিয়ে দিবেন, এর আগে নয়। আর মেঘও তার কথায় রাজি হয়ে যায়। মেঘ বিন্দুর মাকে কথা দেয় যতদিন না বিন্দু ডাক্তার হচ্ছে ততদিন সে বিন্দুর সামনে যাবে না, আড়াল থেকে সে বিন্দুর খেয়াল রাখবে, নিজের পরিচয় গোপন রাখবে। আজ বিন্দুর ফ্লাইট, তাই সে সবার থেকে বিদায় নিয়ে তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে সুদূর লন্ডনে, যেখানে তার আপন বলতে কেউ নেই। কিন্তু তাকে যেতে হবে, সে বাধ্য যাওয়ার জন্য। তাকে তার বাবার স্বপ্ন পূরণ করতে হবে, তাই বুকে পাথর বেঁধে আপনজনকে ছেড়ে চলে গেছে। আমি যে সিটে বসেছি তার পাশের সিটে একটা ছেলে বসেছে। তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তার সিট পড়েছে জানালার পাশে। আমার আবার জানালার পাশ ছাড়া বসতে ভালো লাগে না। অনেকক্ষণ ধরে ছেলেটাকে এই কথাটা বলার চেষ্টা করতেছি যে আপনি আমার সিটটায় বসুন আর আমি আপনার সিটটায় বসি, কিন্তু সংকোচের কারণে বলতে পারতেছি না। উনি আবার কি ভাববেন, তাই অনেক কষ্টে বিন্দুর পাশের সিটটা আমার জন্য ম্যানেজ করেছি। অনেকক্ষণ ধরে দেখতেছি ও আমাকে কিছু বলতে চাই, কিন্তু বলতে পারতেছে না, হয়তো লজ্জা পাচ্ছে। তাই তুমি কি কিছু বলতে চাও? না মানে আসলে অনেকক্ষণ ধরে খেয়াল করলাম তুমি কিছু একটা বলতে চাও। ছেলেটার কথায় তার দিকে তাকালাম, কিন্তু তাকে বললে সে কি আমাকে জানালার পাশে বসতে দিবে? আচ্ছা একবার বলেই দেখি কি বলে। আসলে আমার জানালার পাশে বসার অভ্যাস, আপনি যদি একটু দয়া করে আমার সিটে বসতেন আর আমি আপনার সিটে। উপস,
আমি এটা কি করে ভুলে গেলাম। অবশ্যই বসো। আর তোমাকে তুমি করে বলাতে কিছু মনে করোনি তো? এখানকার ছেলেদের অভ্যাসটাই এমন, আগে তুমি করে বলবে, তারপর আবার জিজ্ঞেস করবে কিছু মনে করোনি তো। ঠং যত সব। না, কি মনে করব, কিচ্ছু মনে করিনি। আর আপনাকে ধন্যবাদ। ইটস ওকে, এখন এখানে এসে বসো। তারপর আমি ওনার সিটটায় গিয়ে বসি আর উনি আমারটায়। যখন প্লেনটা ছেড়ে দেয়, প্রথম প্লেন জার্নি হওয়ায় আমি প্রথমে ভয় পাই, আর ভয় পেয়ে পাশের ছেলেটার হাতে খামচি মেরে ধরে রাখি। পাগলি একটা, ভয় পেয়ে আমার হাত ধরে রেখেছে। এত জোরে ধরছে যে তার নখগুলো আমার হাতের চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ করে রক্ত বেরিয়ে গেছে। কিন্তু আমার সেদিকে খেয়াল নেই। আমার পাগলিটা ভয়ে চোখ মুখ বন্ধ করে বসে আছে। কি যে সুন্দর লাগছে তাকে, তা বলে বোঝানো। কেউ ভয় পেলে যে তাকে এত সুন্দর লাগে তা আমি আগে জানতাম না। ইস, সময়টা যদি এখানেই থেমে যেত। খুব ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরে বলি, ভয় পেও না, আমি আছি তো। কিন্তু এখন সেটা করা যাবে না, আমি যে ওয়াদাবদ্ধ। প্লেন উপরে ওঠার পর আমার কিছুটা ভয় কাটে। তখন আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি আমরা মাটি থেকে অনেক উপরে উঠে গেছি। আর তখন খেয়াল হলো যে আমার ভয়ের চোটে আমার পাশের ছেলেটার হাত খামচি দিয়ে ধরে আছি। খেয়াল হতেই আমি তাড়াতাড়ি ওনার থেকে নিজের হাত ছাড়িয়ে আনি। আর তখন লক্ষ্য করি আমার হাতের নখগুলো একটু বড় হওয়ায় ওনার হাতে লেগে গিয়ে রক্ত পড়ছে। তখন আমার কি করা উচিত বুঝতে পারছি না, তাই ওনাকে বললাম, সরি, আসলে আমি প্রথম প্লেনে উঠেছি, তাই ভয় পেয়ে আপনার হাত। ওকে আর বলতে না দিয়ে, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। এখন আর ভয় লাগছে? তুমি কি পানি সত্যি আমার খুব পানি পিপাসা লেগেছে। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে, আর আমার কাছে কোনো পানির বোতলও নেই, তাই ওনাকে নিষেধ করিনি আর ওনার থেকে পানি নিয়ে খেতে লাগলাম। ওর অবস্থা দেখে বুঝতে পারলাম তার এখন পানি প্রয়োজন, তাই তাকে পানি দিলাম। আর সেও নিষেধ করেনি। আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি? পানিটা খাওয়ার শেষে ওনাকে ওনার বোতল দিয়ে দিলাম। জি, আমি বিন্দু। শুধুই বিন্দু? আগে পরে কিছু নেই? শালা, আগে পরে কি থাকবে? না, আর কিছু নেই। ও, বাট তোমার নামটা অনেক সুন্দর। আমি মেঘালয় আহমেদ মেঘ। যদিও আমি আগে থেকে তোমার সম্পর্কে সবটা জানি, তাও একটু জিজ্ঞেস করলাম। আর আমাকে যে মনে মনে বকা দিতেছো ম্যাডাম, সেটা কিন্তু আমি জানি। সময় হোক, তারপর সবকিছু সুদে আসলে শোধ করে নিব। ধন্যবাদ, আপনার নামটাও খুব সুন্দর। তোমাকেও ধন্যবাদ। তা তুমি কি জন্য লন্ডনে যাচ্ছ? ঘোড়ার ঘাস কাটতে যাচ্ছি। পড়ালেখা। ঘোড়ার ঘাস কাটতে যাচ্ছ, তাই না? ও ভালো। সেখানে কি কোনো আত্মীয় স্বজন আছে? না, ভার্সিটির ওইখানেই থাকবো। ও, কোন ভার্সিটি? তারপর আমি ওনাকে আমাদের ভার্সিটির নাম বলি। ও, আমাদের ভার্সিটিতেই তো। আপনিও কি ডাক্তারি পড়েন? লাস্ট ইয়ার। ও, এরপর আমি আর কোনো কথা বলিনি, চুপচাপ বসে আছি নিজের জায়গায়। এতক্ষণ তো একটার পর একটা কথা বলেই গেলাম, কিন্তু এখন কি বলবো? এখন চুপ করে বসে থাকা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। বসে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়েছে, তাই চুপ করে তার মাথাটা আমার কাঁধে নিয়ে রাখলাম। জেগে থাকলে তো এই মুহূর্তটা পেতাম না, তাই ঘুমকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। এক সময় প্লেন লন্ডন এয়ারপোর্টে গিয়ে থামলো। এতক্ষণ বিন্দু ঘুমিয়েছিল, আর আমি আমার ঘুমন্ত মায়াপরীকে দেখছিলাম। হঠাৎ প্লেন থেমে যাওয়ায় তার ঘুমটা ভেঙে যায়, আর ঘুম থেকে জেগে নিজেকে আমার কাছে দেখে লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে নিজের জায়গায় মাথা নিচু করে বসে থাকে। ইস, কতক্ষণ ধরে এভাবে ছিলাম জানি না। নিজেকে ওনার কাছে দেখে সত্যি খুব লজ্জা লাগছে। আসলে আমি কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। আমি কিছু মনে করি। ওনার মুখের দিকে তাকালাম। কি আশ্চর্য, ওনার মুখটা এখনো ঢেকে রাখছে কেন? ওনাকে কি বলবো? না থাক, যদি আবার কিছু মনে করে। বাইরে যাবে না নাকি আবার বাংলাদেশে ফেরত যাওয়ার ইচ্ছা আছে? আমরা কি এখন লন্ডনে আছি? আমরা লন্ডনে আছি, আর লন্ডনে এখন রাত 1টা বাজে। তোমাকে রিসিভ করার জন্য কি কেউ আসবে? আমাকে তো বলা হয়েছে ভার্সিটি থেকে লোক আসবে। কেউ আসবে না গো, আগে থেকেই তো আমি সবটা ঠিক করে নিয়েছি। আচ্ছা, তো ওয়েট করো, আমি আসি। এটা বলে সোজা হাঁটা শুরু করলাম। লোকটা তো আচ্ছা বাচ্চা, আমাকে একা রেখে চলে যাচ্ছে। আমি তো এখানে কিচ্ছু চিনি না। এই যে শুনুন। আমি জানতাম তুমি ডাকবা। কিছু বলবে? জি, আসলে আপনি যদি একটু এখানে আমার সাথে থাকতেন তাহলে খুব উপকার হতো। আমি তো এই প্রথম এখানে আসছি, তাই কিচ্ছু চিনি না। আচ্ছা, তারপর তার সাথে অপেক্ষা করতে লাগলাম, যদিও আমি জানি কেউ আসবে না। উপস,
আর কতক্ষণ এইভাবে এখানে বসে থাকবো? এখনো কেউ আসছে না কেন? এমন সময় একজন লোক আসলো আমাদের সামনে। আপনি কি মিস বিন্দু? জি, আমি বিন্দু। আপনি কি ভার্সিটি থেকে এসেছেন? জি, আমি ভার্সিটি থেকে এসেছি। আসলে কিছু সমস্যার কারণে আপনাকে কয়েকদিন একটা হোটেলে থাকতে হবে। কিন্তু আমাকে তো বলা হয়েছে আমার কোনো প্রবলেম হবে না এখানে, কিন্তু এখন আসতে না আসতেই আমাকে হোটেলে থাকার জন্য বলা হচ্ছে। তার উপর আমি এখানের কোনো কিছুই চিনি না। সরি, আসলে আমরা এই ব্যাপারে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছি, কিন্তু ততক্ষণ আপনি প্লেনে উঠে গেছেন, তাই আপনাকে জানাতে পারিনি। আমি এখন আসি, কাল সকালে আপনি গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে এই ব্যাপারে কথা বলে নিন। এটা বলেই লোকটি সেখান থেকে চলে যায়, আর মেঘ পাশে দাঁড়িয়ে সবটা দেখেছে। আর এদিকে বিন্দু চিন্তায় পড়ে গেল। লোকটি অন্তত তাকে একটা হোটেলের ব্যবস্থা তো করে দিবে, কিন্তু তিনি সেটা না করে তাকে একা রেখে চলে যায়। এখন সে কি করবে? কোথায় যাবে? অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। এখন কি করবে? কোথায় যাবে? সেটাই তো ভাবতেছি। আমি তো এখানে কিচ্ছু চিনিও না। কিছু মনে না করলে একটা কথা বলবো? জি বলুন। চাইলে আমার বাসায় আসতে পারো, ওখানে তোমার কোনো প্রবলেম হবে না। বাসায় আমার মা, বাবা আর ছোট বোন আছে। ভেবে দেখো, এখন তোমাকে এখানে একা রেখে যাওয়া পসিবল না। সব দেশেই মানুষ নামের অমানুষগুলো সবসময় ওত পেতে থাকে, কখন কার উপর হামলে পড়বে। তাই বলছি, আমার সাথে চলো। ওনার কথাগুলো ঠিক, কিন্তু ওনার সাথে না গিয়ে তো কোনো উপায় নেই। আচ্ছা চলুন। তারপর ওনার সাথে ওনার বাসায় চলে আসি। পথে ওনার সাথে আর কোনো কথা বলিনি। হঠাৎ মনে পড়লো বাসায় তো কল দিতে হবে। আপনার ফোনটা একটু দিবেন? এই নাও। ধন্যবাদ। তারপর ওনার থেকে ফোনটা নিয়ে আপুকে কল দিয়ে আপুর সাথে আর মার সাথে কথা বলিনি। এই নিন আপনার মোবাইল। আর আমাকে এত সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি। আর যদি আপনি আমাকে হেল্প না করতেন তাহলে আমি কোথায় যেতাম আজ? আমি ঋণী আপনার কাছে। আমার কাছে যেহেতু তুমি ঋণী, তাহলে তো তোমার ঋণ শোধ করতে হবে, তাই না? রাইট? ওনার কথা শুনে টাসকি খেয়ে গেলাম। কি বলে এই ছেলে? আমি এখন কিভাবে ঋণ শোধ করব? আচ্ছা, ভয় পেতে হবে না, সময় হোক, তারপর আমি চেয়ে নিব তোমার কাছে। আপনার সাথে যদি আর দেখা না হয় তখন কি করে আমি আপনার ঋণ শোধ করব? পৃথিবীটা কমলা লেবুর মতো গোলাকার, হয়তো আবারও আমাদের দেখা হবে, তখন না হয় শোধ করে নিও। এখন গাড়ি থেকে নামো। খুব সুন্দর একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। পুরো রাজপ্রাসাদের মতো বাড়িটা। আমার জীবনে আমি এত সুন্দর বাড়ি কখনো দেখিনি। আমরা কি এসে গেছি? জি ম্যাডাম, আমরা পৌঁছে গেছি। এখন আমার সাথে চলুন, খুব ক্লান্ত লাগছে শরীরটা। মাথা নাড়িয়ে সায় জানালাম। এরপর ওনার পেছন পেছন বাড়িটার দিকে যেতে লাগলাম। উনি গিয়ে কলিং বেলটা বাজিয়ে দিলেন। এরপর একজন মহিলা এসে দরজাটা খুলে দিল। উনি মহিলাটাকে মম বলে জড়িয়ে ধরলেন। নিশ্চিত হলাম মহিলাটি ওনার মা হন। ওনার মাকে দেখে বোঝাই যাচ্ছে না যে উনি 2 সন্তানের মা। এত ইয়াং উনি। মম, সবকিছু রেডি তো? তোমাকে যে ফোন করে বলেছিলাম আমার সাথে একজন আসবে। আমি সবকিছু রেডি করে রেখেছি। তা সে কই? আছে। বিন্দু, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। তারপর আমি ভেতরে আসলাম। সত্যি বাড়িটার ভেতরেও অনেক সুন্দর। সেই দিকে মন না দিয়ে আমি ওনার মায়ের সাথে কথা বলতে লাগলাম। সত্যি খুব ভালো মনের মানুষ উনি। তোমরা অনেক জার্নি করে এসেছো, শরীর ক্লান্ত, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আমি খাবার দিচ্ছি। ওকে, তোমার মহারানী কোথায়? তাকে দেখছি না যে। সে ঘুমায়। আচ্ছা, তুমি খাবার রেডি করো, আমি তার সাথে দেখা করে আসি। তা না হলে তো তিনি আবার মুখ ফুলিয়ে থাকবে। আচ্ছা যা। আর বিন্দু, তুমি আমার সাথে এসো, ফ্রেশ হবে। জি আন্টি, চলুন। তারপরে আমি ফ্রেশ হতে গেলাম। সত্যি এই বাড়ির মানুষগুলো খুব ভালো, যা তাদের ব্যবহারেই বোঝা যায়। কিছুক্ষণ পরে উনি আসলেন, সাথে একটা মেয়েও আসে। মেয়েটার হয়তো আমার থেকে 2-3 বছরের ছোট হবে, দেখতেও মাশাআল্লাহ। হেই আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই আপি, আমাকে একদম আপনি করে বলবে না। আমি তোমার থেকে বয়সে ছোট, আর আপনি করে বললে আমি রাগ করব। প্রথমবার, তাই তোমাকে মাফ করে দিলাম। আচ্ছা সরি। আর আপনি করে বলবো না হ্যাপি। কিছুটা অস্বস্তি হচ্ছে। আসলে ওনারা প্রথমবারে এতটা আপন করে নিয়েছে তাই। আচ্ছা, আপনারা কেন এমন করে আমার জন্য? আমি তো সকাল হলেই চলে যাব, তাহলে কেন এত মায়া পাড়াচ্ছেন ওনারা?
তোমার সাথে কালকে পরিচিত হব। এখন তুমি অনেক টায়ার্ড, তোমার বিশ্রামের প্রয়োজন। এখন বাই, গুড নাইট। ওকে, গুড নাইট। তারপর বৃষ্টি চলে যায়, কিন্তু মেয়েটাকে আমি তাকে চিনতে পারলাম না। ও আমার বোন বৃষ্টি, আমার কলিজা। ও খুব ভালো, যেমন ভাই তেমন বোন, কেউ কারো থেকে কম না। মেঘবিন্দু, তোমরা খাবার খেতে এসো। তারপর আমরা খাবার খেতে বসলাম, কিন্তু এরা সব খাবারই দিছে, ওইগুলো আমি কখনো খাইনি। মম, বাবা কোথায়? সে কি বাসায় নেই? না, সে তো ব্যবসার কাজে বাইরে গেছে। কবে ফিরবে? কিছু বলে গিয়েছে? কালকে আসবে বলেছে। ও, এরপর আর কেউ কোনো কথা বলেনি। চুপচাপ খাবারকে সবাই উঠে যায়। এরপর মেঘের মা বিন্দুকে একটা রুম দেখিয়ে দেয় আর বলে, তোমার সাথে সকালে কথা বলবো। আর শোনো, যতদিন না তোমার কোথাও থাকার ব্যবস্থা হচ্ছে ততদিন তুমি এখানেই থাকবে, কোনো চিন্তা করবে না, কেমন? মেঘ তোমাকে কোথাও যেতে দেবে না। আর সত্যি বলতে তোমার ছেলের পছন্দ আছে। মেয়েটা মাশাআল্লাহ সত্যি খুব সুন্দর। জি আন্টি। এরপর উনি আমাকে গুড নাইট বলে নিজের রুমে চলে যান, আর আমি দরজা লাগিয়ে রুমটাতে চোখ বোলাতে লাগলাম। এই বাড়ির প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আর দামিও। এইসব জিনিস আমাদের ওখানে তো পাওয়াই যায় না। রুমটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো আছে। আচ্ছা, ওনারা কি আগে থেকে জানতো যে আমি আসবো এখানে? নিশ্চয়ই মেঘ ওনাদেরকে ফোন দিয়ে আমার কথা বলেছে। রুমটায় বড় একটা বেলকনি আছে, যেটাকে মিনি ছাদও বলা যায়। এক ফাঁকে সেখানে গিয়ে রুমে আবার চলে আসি। সেখানে কয়েক ধরনের ফুল গাছও আছে, তাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ফুল গাছও আছে। সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে। এরপর আমি রুমে এসে শুয়ে পড়ি। অপরদিকে মেয়েটা একটু আগে কল দিয়েছে, বলেছে ঠিকমতো পৌঁছে গিয়েছে, কিন্তু বাড়িটা কেমন খালি খালি লাগে। এতদিন মেয়েটাকে দূরে দূরে রেখেও এতটা খারাপ লাগেনি, আজ যতটা খারাপ লাগছে। আসলে যতই দেখতে না পারতাম তাও চোখের সামনে ছিল, কিন্তু আজ তো তাকে চোখের দেখাও দেখতে পারছি না। তাও মেঘেরা থাকায় আমি একটু নিশ্চিন্তে থাকতে পারছি। আর মেঘও আমাকে বলেছে বিন্দু এখন তাদের বাসায় আছে আর ওখানেই থাকবে। পরের দিন সকালে রোদের নরম আলোয় চারদিক ঝিকিমিকি করছে। চারদিকটা থেকে ভেসে আসছে যান্ত্রিক শহরের যান্ত্রিক শব্দ। মানুষজন ব্যস্ত ভঙ্গিতে ছুটে চলেছে। কেউ কেউ তাদের কর্মস্থলে ছুটে চলেছে, আবার কেউ কেউ রাতের কাজ শেষ করে বাসায় ফিরছে। সকাল সকালেই আমার ঘুম ভেঙে যায়। উঠে অজু করে নামাজ পড়ে আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম, আর সেখান থেকে বাইরের দৃশ্যটা দেখতে লাগলাম। সত্যি বলতে খুব সুন্দর একটা জায়গায় এই বাড়িটা তৈরি করা হয়েছে, যেখান থেকে নদীর কলকল শব্দ কানে ভেসে আসে। নদীর কলকল শব্দে মনটা জুড়িয়ে যায়। ব্যালকনিতে রাখা ফুল গাছগুলোতে ফুল ফুটেছে। একপাশে কয়েকটা কালো গোলাপের গাছও আছে। সেখানের একটা গাছে 5টা ফুল ফুটেছে, আর বাকিগুলোতে মাত্র কলি এসেছে, সেখানে এখনো ফোটেনি। আমি আর কখনো কালো গোলাপ দেখিনি। কালো গোলাপও যে দেখতে এত সুন্দর হয় তা আমার জানা ছিল না। ব্যালকনি থেকে নিচে তাকালাম, সেখানে একটা বাগান আছে। বাগানটায় বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভরা। এক কোনায় একটা কৃষ্ণচূড়া ফুল গাছ আছে। ফুল গাছটায় লাল টকটকে ফুলে ভরে আছে। আশ্চর্য হলাম তাদের এসব দেখে। সচরাচর এগুলো বাংলাদেশেই দেখা যায়, কিন্তু এখানে এসেও যে আমি এগুলো দেখতে পাবো তা ভাবতেও পারিনি। তাদের এই সব কিছু দেখেই বোঝা যায় তারা যে প্রকৃতি প্রেমী। খুব ভালো লাগলো তাদের এমন সাজানো গোছানো বাড়িটা দেখে। এই বাড়ির এখনো মনে হয় কেউ ঘুম থেকে ওঠেনি, তাই পুরো বাড়ি নিশ্চুপ। আরো কিছুক্ষণ ব্যালকনিতে থেকে আমি রুমে চলে আসি। আম্মু আর আপুর কথা খুব মনে পড়ছে, তাদেরকে মিস করতেছি। আসলে আর কখনো আম্মু আর আপুকে ছেড়ে কখনো কোথাও গিয়ে একা থাকিনি। আম্মু আমাকে ভালো না বাসলেও কখনো কোথাও একা যেতে দিত না, আপুকে আমার সাথে পাঠাতো। আসলে যতই মা ভালো না বাসুক, কিন্তু দিন শেষে তো আমি তারই মেয়ে, তাই চিন্তা হতো আমাকে নিয়ে। আর আসার আগে স্পষ্ট আমি মায়ের চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পেয়েছি। আমার জন্য এটাই অনেক। এসব ভাবতে ভাবতে কখন যে আবার ঘুমিয়ে পড়েছি ভাবতেই পারিনি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে গিয়ে দরজাটা খুলি, দেখি সেখানে বৃষ্টি দাঁড়িয়ে আছে। গুড মর্নিং আপু। গুড মর্নিং। চলো আমরা বাগান থেকে ঘুরে আসি। ওকে চলো।
তারপর আমি আর বৃষ্টি বাগানে যাই। মেয়েটা সত্যিই খুব চঞ্চল প্রকৃতির আর মিশুক স্বভাবের, যে কোনো মানুষকেই 1 মিনিটে আপন করে নিতে পারে। তোমার বাসায় কে কে আছে? মা আর আপু। ও, তোমার বাবা নেই? না, আমার 1 বছর বয়সে বাবা মারা যায়। ও সরি, তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আচ্ছা চলো আমরা এবার বাসায় ফিরে যাই। আজ তো ফ্রাইডে, তোমার ভার্সিটি অফ আর আমার কলেজ অফ। আজ তোমার সাথে সারাদিন সময় কাটাতে পারবো। আজ শুক্রবার, আমার তো মনেই ছিল না। আচ্ছা চলো, তারপর আমরা বাসায় চলে আসি। এর মধ্যে মেঘ আর আন্টিও ঘুম থেকে উঠে গেছে। সবাই মিলে টেবিলে নাস্তা খেতে বসলাম। তখন খেয়াল করলাম মেঘের মুখে মাস্ক নেই। কাল তো সারাক্ষণ মুখ ঢেকে রেখেছে, তাই তার চেহারা দেখতে পাইনি, কিন্তু আজ দেখতে পাচ্ছি। ওনাকে কেমন যেন আমার চেনা চেনা লাগছে। আগে হয়তো ওনাকে কোথাও দেখেছি, কিন্তু কোথায়? আচ্ছা, ওনাকে কি একবার জিজ্ঞেস করব যে কালকের আগে আমাদের আর কখনো দেখা হয়েছে? না থাক, যদি আবার কিছু মনে করে। আমি জানি তুমি কি ভাবছো। আমাদের আগেও দেখা হয়েছে, কিন্তু তুমি সেদিন আমার মুখের দিকে একবার তাকিয়ে মাথাটা যে নিচু করেছো আর উপরে তোলনি, তাই তোমার মনে পড়ছে না আমাকে যে আগেও দেখেছো। সবাই যে যার মতো খাবার খাচ্ছে। তখন আমি মেঘকে উদ্দেশ্য করে বললাম, আজকে তো ফ্রাইডে, ভার্সিটি অফ থাকবে, যদি আমার জন্য একটা বাসার ব্যবস্থা করে দিতেন। কথাটা পুরোপুরি শেষ না করতে মেঘের মা বলে উঠলো, কেন, তোমার কি এখানে অসুবিধা হচ্ছে? না আন্টি, আসলে কি আসলে নকলে করছো? যদি প্রবলেম না হয় তাহলে অন্য কোথাও বাসা নেওয়ার কথা বলছো কেন? তোমাকে আমি কালকে রাতে কি বলেছি, তোমার মনে নেই নাকি? তোমার কোথাও যাওয়া হচ্ছে না, তুমি এখানেই থাকবে। বৃষ্টি যেমন আমার মেয়ে, ঠিক তেমনি তুমিও আমার মেয়ে। ওনার কথা শুনে ছলছল চোখে ওনার দিকে তাকিয়ে আছি। একদিনের পরিচয় কেউ এতটা আপন করে নিতে পারে তা আমার জানা ছিল না। এখন চুপচাপ খাবার খেয়ে রুমে যাবে কেমন? আর তোমার সম্পর্কে আমি মেঘের থেকেই সবটা জানতে পেরেছি। আর এটাও জানতে পেরেছি তুমি মেঘের দাদা ভাইয়ের এলাকারই, মানে তুমি আমার শ্বশুরের এলাকারই মেয়ে। তার মানে মেঘেদের আর আমাদের এলাকা একই। কিন্তু মেঘ আমাকে বললো না কেন? তাই মেঘের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। দেখলাম ও আমার দিকে তাকিয়ে ভ্যাবলাকান্তের মতো একটা হাসি দিয়ে আবার খাবারে মনোযোগ দিল। আসলে প্লেনে থাকা অবস্থায় ওনার সাথে যখন পরিচিত হলাম, তখনই ওনাকে আমার বাড়ির কোথায় সেটা বলি, কিন্তু উনি আমাকে তখন বললো না কেন? আচ্ছা, তোমার বাবার নাম কি? জি, আমার বাবার নাম তো তৌহিদুর রহমান। ও, তোমার গলা কাঁপছে কেন? না আন্টি, কিছু না, এমনি। আসলে কেউ বাবার নামের কথা বললে অটোমেটিক আমার গলা কাঁপা শুরু হয়, আর মুখ দিয়ে কোনো কথাই বের হতে চায় না। আমি তোমার বাবাকে চিনি, তিনি খুবই ভালো মানুষ ছিলেন। উনি খেয়াল করলেন বিন্দু চোখের পানি টলমল করছে, তাই আর কিছু বললেন না। খাবার শেষ করো, বাকি কথা পরে হবে। মেঘ, বৃষ্টি, তোমাদের আর কিছু লাগবে? নো মম, আর কিছু লাগবে না। তারপর খাবার শেষ করে যে যার রুমে চলে গেল। কিছুক্ষণ পরে মেঘ তার কোনো একটা কাজে বাইরে বেরিয়ে গেছে। বিন্দু আর বৃষ্টি একসাথে বসে আড্ডা দিচ্ছে। মেঘের মা তিনি তার রুমে আছেন। এইভাবেই দিনটা কেটে গেল। রাত্রিবেলাও খাবার খেয়ে সবাই যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। রাতটাও কেটে গেল। পরের দিন সকালে মেঘবিন্দু খাবার খেয়ে তারা ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। আচ্ছা, আমি যখন আপনাকে আমাদের গ্রামের নাম বললাম, তখন না বললেন কেন যে একই এলাকা আপনাদেরও? তোমার জন্য এটা সারপ্রাইজ ছিল। মানে কিসের সারপ্রাইজ? আপনি কি আগে থেকে জানতেন যে আমি আপনাদের বাসায় যাব? না তো, আরে পাগলি, জানতাম দেখেই তো তোমাকে বলিনি। তাহলে? এমনি বলিনি। এখন গাড়ি থেকে নামো, আমরা চলে এসেছি। তাকে দেখি আমরা চলে এসেছি, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ গাড়ি থেকে নেমে গেলাম। উনিও গাড়িটাকে একপাশে রেখে আমাকে নিয়ে ভেতরে যেতে লাগলেন। মেয়েগুলো ওনার দিকে কেমন হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওনাকে চোখ দিয়ে গিলে খাবে। আর কয়েকটা মেয়ে তো আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে, মনে হচ্ছে সেই চোখ দিয়ে তারা আমাকে ভস্ম করে দিবে। হঠাৎ ওনার সামনে কয়েকটা ছেলে মেয়ে এসে ওনাকে বলতে লাগলো, কি মামা, বাংলাদেশে গিয়ে বিয়ে করে একবারে বউ নিয়ে ভার্সিটি চলে এসেছিস? ওনাদের কথা শুনে লজ্জায় আমি মুখ নামিয়ে ফেললাম। কি সব বলছেন ওনারা? হঠাৎ একটা মেয়ে বলে উঠলো, মেঘ, তুমি কি সত্যি বিয়ে করেছো? কামন ইয়ার, কি বলতেছিস তোরা এসব? আমি বিয়ে করলে নিশ্চয়ই তোদের জানাতাম, তাই না? তাহলে কে ও?
আমার রিলেটিভ প্লাস এই ভার্সিটির ছাত্রী। আচ্ছা, এরা এনাকে চিনি কি করে? উনিও কি এই ভার্সিটির? ও মাই গড, তার মানে উনি এই ভার্সিটিতে পড়ে? ইস, আমি যদি ওনাকে আগে একবার জিজ্ঞেস করতাম তাহলেই তো জানতে পারতাম। তুমি এখানে দাঁড়িয়ে কি ভাবছো? আপনিও কি এখানে পড়েন? পড়ি, বাট তুমি আমাকে জিজ্ঞেস করনি, তাই আমিও বলিনি। এখন চলো, তোমাকে অফিসে দিয়ে আসি। আর এরা আমার ফ্রেন্ড রকি, রনি, ইসমি, আবির আর সাদাফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। জি চলুন। তারপর সবার থেকে বিদায় নিয়ে আসলাম। এদিকে উপস, এক মুহূর্তের জন্য মনে হলো আমি মেঘকে হারিয়ে ফেলেছি। ওই মেয়েটা আমার মেঘকে নিয়ে গেছে। মেঘ শুধু আমার। কেউ যদি আমার মেঘের দিকে হাত বাড়ায় তাহলে আমি তাকে শেষ করে দিব। মেঘকে অন্য কারো হতে দিব না। মেঘ শুধু আমার, শুধুই আমার। মেয়েটা কিন্তু সেই। কি মামা, ক্রাশ খেয়েছো নাকি? আমাদের সাদাব তো উঠতে বসতেও ক্রাশ খায়। সত্যি মেয়েটা খুব সুন্দর। এক কথায় আসমানের থেকে পড়ি নেমে এসেছে মাটিতে। তার কথা বলার ভঙ্গিটাও অন্য সবার থেকে আলাদা। তার মায়াবী চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। কিরে আবেগ, তুই এত কি ভাবছিস? অনেক কথাই হুসবি। কই কিছু না তো, চল ক্লাসে যাই। এরপর তারা সবাই ক্লাসে চলে যায়। অপরদিকে এটাই অফিস, ভিতরে চলো। আপনিও আসুন আমার সাথে, আসলে আনইজি লাগতেছে তাই, প্লিজ। ওকে চলো। এরপর ওনার সাথে ভেতরে যাই। বস স্যারদের সাথে কথা বলে তারপর প্রিন্সিপালের রুমে যাই। আর সেখানে গিয়ে যেটা শুনলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এখন কি করবা? কি হলো, কিছু বলছো না কেন? বুঝতে পারতেছি না কি করব, কিন্তু আমাকে তো বলা হয়েছে আমার কোনো প্রবলেম হবে না। তাহলে এখন? আচ্ছা চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আসলে একটু আগে প্রিন্সিপালের কাছ থেকে জানতে পারি যে ওনাদের ভার্সিটির হোটেলে কোনো রুম খালি নেই, আর কারোর সাথে যে শেয়ার করব সেটাও নাকি হবে না। এখন আমি কি করব সেটাই বুঝতেছি না। আমি মমের সাথে কথা বলেছি, বলছে তোমাকে নিয়ে এখন বাসায় যেতে বলেছে, আর বলেছে অন্য কোথাও বাসা নেওয়ার দরকার নেই, আমাদের বাসায় থাকবে। কিন্তু কোনো কিন্তু নয়, মম তোমাকে এখানে একা ছাড়বে না, তাই এখন বাসায় চলো। এছাড়া তো আর কোনো উপায়ও নেই, তাই বাধ্য হয়ে ওনার সাথে গেলাম। বাসায় ফিরে আসাতে আন্টি অনেক খুশি হয়েছে। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে রেস্ট নিতে লাগলাম। আমার একটা সিম কিনতে হবে, কিন্তু কিভাবে কিনবো কিছুই বুঝতে পারছি না। ওনাকে বললে উনি এনে দেবে, কিন্তু ওনার কাছ থেকে আর কতভাবে সাহায্য নিব? নিজের কাছেও তো লজ্জা লাগে। এসব ভাবছিলাম, এমন সময় কেউ দরজায় ধাক্কাতে লাগলো, তাই উঠে গিয়ে দরজা খুললাম। আপনি কিছু বলবেন? তোমার কাছে তো মোবাইল আছে তাই না? জি। এই সিমটা রাখো, এটা আমার পুরাতন সিম। এখন নতুন সিম কিনতে গেলে অনেক কিছু প্রয়োজন হবে। বাংলাদেশের মতো এখানে সহজেই সিম কেনা যায় না, তাই এখন আমার এটাই ব্যবহার করো, পরে না হয় নতুন একটা কিনে নিও। জি সত্যি, আমার সিমটার খুব প্রয়োজন ছিল। আপনাকে আমি আর ধন্যবাদ দিয়ে ছোট করব না। ইটস ওকে। এখন যেহেতু তুমি এখানে আছো, তাহলে তোমার সব দায়িত্ব আমাদের। যাও গিয়ে রেস্ট নাও, কাল থেকে তোমার ক্লাস করতে হবে। জি। তারপর আমি দরজাটা লাগিয়ে বিছানায় গিয়ে মোবাইলে সিমটা ঢুকিয়ে মায়ের কাছে কল দিয়ে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। পরের দিন নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওনার আর আমার একই ভার্সিটি হওয়ায় আমরা একসাথেই গেলাম। আমাকে ওনার সাথে দেখে ইসমি মেয়েটা রাগে পুরো লাল হয়ে আছে। আচ্ছা, মেয়েটা কি ওনার গার্লফ্রেন্ড? যদি তাই হয় তাহলে উনি কালকে আমাকে বলল কেন যে মেয়েটা ওনার ফ্রেন্ড? এই মেয়েটাকে আমি মেঘের পাশে কিছুতেই সহ করতে পারছি না। এই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। এখন নাকি আবার এই মেঘদের বাসায় থাকবে। কি রে ইসমি, তুই কি ভাবছিস এত? কিছু না, ক্লাসে চল। এরা কেউ জানে না আমি যে মেঘকে ভালোবাসি। আচ্ছা আবির, আবির কোথায় আছে? ও তো এখনো এলো না, তো চল। হেই গাইস, কেমন আছিস তোরা? যাস শালা, তোর সাথে কোনো কথা নেই। তুই তো ওই মেয়েটাকে পেয়ে আমাদের কথা ভুলেই গেছিস। ভুলে গেলে কি আর খোঁজ নিতাম? আর বিন্দু এই শহরে নতুন, তাই ওকে একটু বেশি সময় দিতে হয়। দোস্ত, একটা হেল্প কর। কি বল?
ওর সাথে আমার একটু লাইনটা করে দে না প্লিজ। সে তোদের ভাবি হয় শালা। মানে? তোদেরকে বলেছি না আমি একটা মেয়েকে ভালোবাসি? তার মানে এই সেই বিন্দু? আমার ভালোবাসা। কি বলছে এসব মেঘ? এই মেয়েটাকে সে ভালোবাসে, কিন্তু মেঘ আমি তো জানতাম না তুমি কাউকে ভালোবাসো। এখন তো জেনেছিস। আজ প্রায় 4 বছরের মতো মেঘ বিন্দুকে ভালোবাসে। একবার দেখে ভালোবেসে ফেলেছে, আর আজ তাকেও খুঁজে নিয়ে এসেছে। মেঘ শুধু আমার, মেঘকে আমি অন্য কারো হতে দেব না। মেঘকে পাওয়ার জন্য যদি ওই মেয়েটাকে খুন করতে হয় তবে আমি তাই করব। ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। চল। অপরদিকে তুই বিন্দুকে এই শহরে এনে খুব বড় ভুল করেছিস। আমি থাকতে তুই কখনো বিন্দুকে পাবি না। বিন্দু শুধু আমার, শুধুই আমার। তুই সবসময় আমার থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছিস, ঠিক তেমনই আমিও তোর থেকে বিন্দুকে কেড়ে নিব। তুই কোনোদিনও বিন্দুকে পাবি না। সুন্দরভাবেই প্রথম ক্লাসটা শেষ করলাম। যদিও প্রথমে একটু ভয় ভয় ছিলাম, আমার মতো এমন অনেকেই মা বাবার নিজেদের স্বপ্ন পূরণ করতে নিজের পরিবারকে ছেড়ে এখানে এসেছে। যারা পরিবারকে ছেড়ে এমন দূরে থাকে তারাই জানে প্রতিটা মুহূর্তে কতটা কষ্ট হয় থাকতে। প্রতিটা মুহূর্তে পরিবারকে মিস করে, কিন্তু শত কষ্ট হলেও থাকতে হয় আমাদের মতো সবাইকে। কি ভাবছো তুমি? কিছু না, চলুন। চলো। আর ক্লাসটা কেমন লাগছে? ভালো। গুড। চলো তাহলে, একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আম্মু কল দিয়েছে, বাবা বাসায় এসেছে। ও, তারপর আমরা বাসায় ফিরে আসি। ওনার আব্বুর সাথে পরিচয় হলাম। কথায় কথায় জানতে পারলাম উনি আব্বুর বন্ধু। এই বাড়ির প্রত্যেকটা মানুষই খুব ভালো। সত্যি, আর যদি ওনারা না থাকতো তাহলে আমার যে কি হতো। এইভাবেই দিন কাটতে লাগলো। দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। আঙ্কেল আন্টি কখনো আমাকে পর করে দেখেনি। বৃষ্টিকে যেমন ভালোবাসে তেমন আমাকেও ভালোবাসে। ভালোই দিনগুলো কাটতেছিল। হঠাৎ একদিন একটা ফোন কল আসে, আর ফোনটা রিসিভ করার পর যা শুনতে পারলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজেকে সামলাতে না পেরে একটা চিৎকার করেই সেন্সলেস হয়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। আমি বিন্দু আপির রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ওর চিৎকার শুনে আমি তার রুমে যাই। সেখানে গিয়ে দেখি সে সেন্সলেস হয়ে পড়ে আছে। ভাইয়া, মম, বাবা, কই তোমরা? হঠাৎ বৃষ্টির চিৎকার শোনা গেছে। মনে হয় বিন্দু রুম থেকে আওয়াজটা আসছে, তাই সেদিকে গেলাম। মমও এসেছে। গিয়ে দেখি বৃষ্টি বিন্দুকে ধরে কান্না করতেছে। বিন্দুর এ অবস্থা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। কোনো রকম নিজেকে সামলে বিন্দুকে খাটে তুলে শুইয়ে দিলাম। তারপর তার নার্ভ চেক করে দেখি প্রেশার একেবারে লো হয়ে গেছে। হঠাৎ করে বিন্দুর এমন হওয়ার কারণ কি? তার তো সব দিকেই আমি খেয়াল রাখি। তারপর তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেই। হঠাৎ বিন্দুর মোবাইলের দিকে আমার নজর যায়। মোবাইলটা এক কোণে পড়ে আছে। মোবাইলটাকে হাতে নিয়ে দেখি ও একটু আগে মিথিলার সাথে কথা বলেছে। তাই আর কিছু না ভেবে আমিও মিথিলার নম্বরে কল দেই। তারপর যেটা শুনতে পারি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আজকে 4 দিন হয়ে গেছে বাংলাদেশে আসার। মা বাবাও বৃষ্টি সবাই এসেছে। আর বিন্দু, তার তো কোনো হুঁশ নেই। কিছুক্ষণ পরপর সে সেন্সলেস হয়ে পড়ে। মিথিলাও একেবারে ভেঙে পড়েছে। এইভাবে যে তাদের মা তাদেরকে একা রেখে চলে যাবে ভাবতেও পারিনি। আসলে আন্টি ঘুমের মাঝেই স্ট্রোক করে মারা যান। আর মিথিলা সকালে ওনার ঘুম থেকে উঠতে দেরি দেখে ওনাকে ডেকে তুলতে যায়, আর তখনই দেখে উনি মৃত। আর এই কথাটাই যখন মিথিলা বিন্দুকে ফোন দিয়ে জানায়, তখন বিন্দু এই খবরটা শুনে নিজেকে সামলাতে না পেরে সেন্সলেস হয়ে যায়। তখন আর দেরি না করে আমরা সেদিনই বাংলাদেশে চলে আসি। মা বাবা আর বৃষ্টিও তখন আমাদের সাথে চলে আসে, কারণ বিন্দুকে সামলানোর জন্য আর তাদের পাশে থাকার জন্য এসেছে। আর আব্বুর তো বন্ধু, তাই তিনিও এসেছেন। বন্ধুকে তো শেষবারের মতো দেখতে পাননি, তাই এখন বন্ধুর বউকে শেষবারের মতো দেখতে এসেছেন। দেখতে দেখতে 4 দিন কেটে গেছে। আজ আন্টির জন্য বাসায় মিলাদ ও দোয়ার ব্যবস্থা করা হয়েছে। মিথিলা আর বিন্দু মায়ের মৃত্যুতে এতটাই ভেঙে পড়েছে যে তাদের সেদিকে কোনো খেয়ালই নেই। তাই আমি আর বাবা মিলে সব কিছুর ব্যবস্থা করেছি। আমাদের সাথে মিথিলা শ্বশুরবাড়ির লোকজনও আছে। ওনারাও যতটা সম্ভব আমাদেরকে হেল্প করার চেষ্টা করছে। আর মিথিলার স্বামীও খুব ভালো মানুষ, উনি মিথিলাকে সামলানোর চেষ্টা করছে।
কিন্তু বিন্দু তাকে তো আমি কোনোভাবেই মানাতে পারছি না। সারাক্ষণ কান্নাকাটি করে, তাই তাকে বেশিরভাগ সময় ঘুমের ওষুধ দিয়ে ঘুমিয়ে রাখতে হয়। মেঘ, কি ভাবছো এত? মম, বিন্দুকে নিয়ে চিন্তা হচ্ছে খুব। ওর যে অবস্থা এখন, এই অবস্থা তো তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কয়েকদিন পরে বিন্দুকে নিয়ে লন্ডনে চলে যাব। ও এখানে থাকলে হয়তো ভালো থাকবে না। মম, সেটাই করতে হবে। এমন সময় নীলি আর মেঘের দাদু বাসায় আসে, আর নীলি গিয়ে মেঘের মাকে জড়িয়ে ধরে। ঘটনা এত দ্রুত ঘটে যে মেঘের মা কিছুই বুঝতে পারেনি। তিনি প্রথমে হতভম্ব হয়ে গেছেন। কেমন আছো ভাবি? তুমি এত নিষ্ঠুর কেন? নীলি, তুমি? হ্যাঁ আমি। মেঘের কাছ থেকেই জানতে পারি তোমরা এখানে আছো, তাই সেদিনই তোমাদেরকে দূর থেকে দেখে চলে যাই আর বাবাকে অনেক কষ্টে রাজি করিয়ে এখানে নিয়ে আসি। বাবাও আছে এখানে? ওই তো ওইখানে দাঁড়িয়ে না। নীলাকে ছেড়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। বাবা মাথা নিচু করে তার চোখের জল লুকানোর চেষ্টা করছে। বাবা, আমাকে ক্ষমা করে দে রে মা, আমি তোদের সাথে অন্যায় করেছি। ছি বাবা, এসব কি বলছেন? আপনি কখনো এসব কথা বলবেন না বাবা। আমার আশরাফ কোথায়? আচ্ছা বাবা, এখানে কোথাও। আপনি ভেতরে বসুন। তারপর তারা ভেতরে যায়। এমন সময় আশরাফও রুম থেকে বের হয়। চোখের সামনে বাবা আর আদরের একমাত্র বোনকে দেখে গোপনে চোখের পানি মুছে নিয়ে চেহারায় রাগ ফুটিয়ে অন্যদিকে ফিরে যায়। মেঘের দাদু নিজের ছেলেকে এত বছর পর চোখের সামনে দেখে নিজেকে আর সামলাতে না পেরে বলে উঠলেন, আমার সাথে কথা বলবি না বাবা? কে আপনি? আমি আপনার কেউ হই না। এখনো রাগ করে থাকবি বাবার উপরে? আপনিই তো বলেছেন আপনি আমার মুখও দেখতে চান না, তাহলে আজ কেন এসেছেন এখানে? তোর এই হতভাগা বাপকে ক্ষমা করে দেওয়া যায় না? তোরা চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমি রাগের বশে ভুল করে ফেলছি। ভাইয়া প্লিজ আর রাগ করে থাকিস না। বাবা সব সময় তোর জন্য কান্না করে, ঠিকমতো খাবারও খায় না, সারাক্ষণ বলে আমার আশরাফকে কেউ এনে দাও। বাবা প্লিজ দাদুর উপর আর রাগ করে থেকো না। আপনি আর বাবার উপরে রাগ করে থাকবেন না প্লিজ। আপনিও তো ভালো নেই, প্রতিদিন বাবার জন্য মন খারাপ করে থাকেন। আর আমিও কখনো বাবা মায়ের আদর পাইনি, তাই এবার আমি আর বাবার আদর থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না। আমি আর আপনার সাথে লন্ডন যাব না, আমি বাবার সাথেই থাকবো। এমন সময় বৃষ্টিও আসে। সে দুজন অপরিচিত লোককে দেখে নিজের ভাইয়ের দিকে তাকায়। এনারা কারা ভাইয়া? আর আম্মু কান্না করতেছে কেন? উনি আমাদের দাদু আর উনি ফুপি। হোয়াট? কি বলছো এসব? দাদু ফুপ্পি মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। যা বলছি সত্যি বলছি, তোর সাথে আমি মজা করছি না। এই যে উনি দাদু ভাই আর উনি ফুপি। সত্যি ভাইয়া? আসলে আমি জানতাম না আমার যে দাদা ভাই আর ফুপি আছে, তাই অবাক হচ্ছি ভাইয়ার কথা শুনে। মেঘ, ও কি আমার ভাইজি? ফুপি। পুরো আমার ভাইয়ের মতো হয়েছে, ছেলে মেয়ে দুটো। সত্যি আজ আমি খুব খুশি। এতদিনে পরে আমাদের পরিবারটা পূর্ণ হয়েছে। এদিকে আসো ফুপির কাছে। ধীর পায়ে ফুপির দিকে এগিয়ে গেলাম। মেয়েটা আমার কাছে আসতেই তাকে জড়িয়ে ধরলাম। ফুপির সাথে কথা বলে তারপর ভাইয়ার কাছে গেলাম। ভাইয়াকে জড়িয়ে ধরে খুশিতে কান্না করে দিলাম। সত্যি আজ খুব খুশি লাগছে। এত বছর পর আমাদের পরিবারটা পূর্ণতা পেল। সেদিন আমি মায়ের হাতে দাদা ভাইয়ের ছবি দেখি, তাই তাকে চিনতে আমার বেশি অসুবিধা হয়নি। বাবা, এটা বলেই বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আর আমাকে ছেড়ে যাস না। এই শেষ বয়সে আমি আমার ছেলে মেয়ে আর নাতি নাতনিকে নিয়ে থাকতে চাই। আর আমাকে ক্ষমা করেছিস? তোমার ওপরে আমার কোনো রাগ নেই বাবা। তাহলে বাসায় ফিরে চল সবাইকে নিয়ে। যাব বাবা, আগে এই দিকটার ঝামেলা শেষ করে নিই। আচ্ছা। মেঘ, তুমি একটু দেখো না, বিন্দু আবার কেমন যেন করছে। হঠাৎ দেখি আঙ্কেলের পাশে আমাদের পাশের বাড়ির নীলি ফুপি আর তার বাবা দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি নেই এতক্ষণ এখানে তাদের রাগ অভিমানের পাঠ চুকিয়েছে। বিন্দুর ঘুম ভেঙেছে? এখন আবার কান্না করতেছে। আচ্ছা চলো, আমি দেখছি। তারপর আমি বিন্দুর কাছে যাই আর গিয়ে দেখি সে আবার কান্না করতেছে। এতদিন ধরে তাকে সামলানোর চেষ্টা করতেছে, কিন্তু সে তো আমার কথা শুনতেই চায় না। তাই তাকে একটা ঝোড়ে
ধমক দিয়ে চুপ করতে বলি, আর সাথে সাথে সেও কান্না থামিয়ে আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। আচ্ছা, তুমি সারাক্ষণ এইভাবে কান্না করলে কি আন্টি ফিরে আসবে? বরং এইভাবে কান্না করলে আন্টির আত্মা কষ্ট পাবে। এখন তুমি কি চাও আন্টি কষ্ট পাক? তাহলে প্রমিস করো তুমি আর কান্না করবে না। ওকে, আমি আর কান্না করব না, প্রমিস। এক হাতে চোখের পানি মুছে আর এক হাতে ওনার হাতের উপর হাত রেখে প্রমিস করলাম। গুড গার্ল। এইবার ফ্রেশ হয়ে এসে একটু খাবার খেয়ে নাও, কেমন? তারপর আমি ফ্রেশ হয়ে এসে হালকা একটু খাবার খেয়ে নিলাম। এখন থেকে আমাকে শক্ত হতে হবে আর মায়ের কথাটা রাখতে হবে। অপরদিকে আমার প্ল্যানের একদম এগিয়ে গেছে। এভাবে আমি আমার প্ল্যানটাকে সাকসেস করব। দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে। তোয়াও আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে তেমন কোনো কথা বলে না। এই বছর তার ডাক্তারি পড়া শেষ হয়েছে। এখন বাংলাদেশে ফিরে যাওয়ার পালা, যেখানে তার বাবা মা শুয়ে আছে। আজ তার মা বাবার স্বপ্ন সে পূরণ করতে পেরেছে, তাই এখন প্রস্তুতি নিচ্ছে সেখানে ফিরে যাওয়ার। আর মেঘ তো সে আরও 5 বছর আগেই ডাক্তার হয়ে বেরিয়েছে। সে এখন তার কাজ নিয়ে দিনের বেশিরভাগ সময় পার করে আর তোয়াকে সময় দেয়। তার মা বাবাও এখন বাংলাদেশে থাকে। তোয়ার পড়া শেষ, এখন সেও তোয়াকে নিয়ে বাংলাদেশে পাড়ি জমাবে। 3 বছর আগে তোয়ার মায়ের মৃত্যুর 15 দিন পরে তারা সবাই লন্ডনে ফিরে যায়। এর প্রায় 1 মাস পর বৃষ্টি আর তার মা বাবা বাংলাদেশে একেবারে ফিরে আসে। তারা আর সেখানে যায়নি। ভার্সিটি, হাসপাতাল আর বাড়ি এছাড়া তোয়া আর কোথাও যেত না। এই 3 বছরে মেঘ অনেক চেষ্টা করে তোয়ার মুখে হাসি দেখেনি। তবে আজকে তাকে প্রাণ খুলে হাসতে দেখেছে, কারণ আজ সে পেরেছে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছি। আজ আমার মা বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন, কিন্তু আজ তারা আমার কাছে নেই। চাইলেও আমি তাদের কাছে দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে এই সুখবরটা দিতে পারতেছি না। তোমরা আমাকে দূর থেকে দোয়া করো, আমি যেন গরিব দুঃখী মানুষের সেবা করতে পারি। বিন্দুর রুমে গিয়ে দেখি একদিনে আকাশের দিকে তাকিয়ে আছে, হয়তো নিজের বাবা মায়ের কথা ভাবছে। বিন্দু, হঠাৎ ওনার ডাকে আমার ঘোর কাটে। জি, কিছু বলবেন? কালকে আমরা বাংলাদেশে যাচ্ছি, তুমি রেডি থেকো। কেন করছেন এসব মেয়ে? কেউ একজনকে কথা দিয়েছি, এখন তো আমাকে সেই কথাটা ঠিকঠাক ভাবে পালন করতে হবে। ওনার দিকে তাকিয়ে আছি। যতবার এই প্রশ্নটা করেছি ততবারই আমি এই উত্তরটাই পেয়েছি। আচ্ছা, উনি কাকে কথা দিয়েছেন? সেই লোকটি কে? সময় হলে বলবো, এখন যাও ঘুমাও। সময়টা কখন হবে? আজ 3টা বছর ধরে আপনাকে এই প্রশ্নটা করে আসছি, কিন্তু ততবারই আপনি আমাকে আশাহত করছেন। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন জমে আছে, কিন্তু তোমাকে এখন আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। সময় হলে তুমি নিজেই জানতে পারবে। চুপ করে আছেন কেন? কিছু না বলে সেখান থেকে চলে আসি, কারণ এখন সেখানে থাকলে বিন্দু আমাকে একের পর এক প্রশ্ন করেই যাবে। ওনাকে যতবার এই প্রশ্নটা করেছি ততবারই উনি এড়িয়ে গেছে। কে এমন আছে যার জন্য তিনি বারবার এই বিষয়টা এড়িয়ে যান? অপরদিকে মেঘ, তুই কিছুতেই বিন্দুকে নিয়ে বাংলাদেশে পৌঁছাতে পারবি না। আমি তোদেরকে পৌঁছাতে দিব না। তুই একা না, আমিও আছি তোর সাথে। তুই? আমি জানি সবটা। তুই যে বিন্দুকে পছন্দ করিস আর আমি বিন্দুর। কি? বাকিটা পরে বলবো, আপাতত এখন এতটুকু পর্যন্তই থাক। আমি তোর সাথে আছি। মানে? খুব সহজ। তোর দরকার বিন্দুকে আর আমার দরকার মেঘকে, তাই আমরা এক হয়ে কাজ করব। কি বলিস? ওকে, তুই যেহেতু সবটা জানিস তাহলে তো আর পিছিয়ে কোনো লাভ নেই। ওকে, হাত মিলা। তারপর তারা উচ্চস্বরে দুজনে হাসতে লাগলো। পরের দিন মেঘ বিন্দু বাংলাদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এয়ারপোর্ট যাওয়ার পরে, আমি একটু আসছি, আপনি দাঁড়ান। কই যাচ্ছ তুমি? ওয়াশরুমে। ওকে যাও, আর তাড়াতাড়ি এসো। ওকে। এরপর আমি ওয়াশরুমে যাই। সেখান থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ কই থেকে দুটো লোক চলে আসে। তাদের দুজনের পরনে কালো পোশাক আর মাস্ক দিয়ে মুখ ঢাকা, কেমন অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই দিকে আর না তাকিয়ে মেঘের কাছে যেতে লাগলাম। মনে হতে লাগলো সেই লোকগুলো আমার পেছন পেছন আসছে, কিন্তু পেছনে তাকিয়ে আমি তাদের কাউকে দেখলাম না। তাই তাড়াতাড়ি করে হেঁটে মেঘের পাশে বসে হাঁপাতে লাগলাম। মেঘ আমাকে হাঁপাতে দেখে বলল, কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? তুমি কি ভয় পেয়েছো? না, আজকে ওই লোকগুলো। কোন লোকগুলো? কি হয়েছে আমাকে খুলে বলো। না, কিছু না। আসলে আমি ওয়াশরুমে অন্ধকার হওয়ায় একটু ভয় পেয়ে গেছিলাম,
আপনি জানেন তো আমি অন্ধকার ভয় পাই। ওকে, এখন বসো। কিছুক্ষণ পরে আমরা প্লেনে উঠে পড়ি, কিন্তু আমার মনে এক অজানা ভয় কাজ করছে। আমার মনে হয় ওই লোকগুলো এখানে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। কিন্তু কি, আমাকে সেটা জানতে হবে। কিন্তু কি করে জানবো? ওই লোকগুলো কোথায় পাবো? ওই লোকগুলোকে কোথায় পাবো আমি? হঠাৎ আমাদের সামনের সিটে আমার চোখ যায়। আমি তাকানোর সাথে সাথে এই লোকটা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তাহলে কি আমার জীবনে কোনো ঝড় আসতে চলেছে? অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখলাম যে বিন্দু কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছে। বিন্দু। জি বলুন। তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, আসলে বাংলাদেশে ফিরে যাচ্ছি তো, তাই মা বাবার কথা মনে পড়ছে। আচ্ছা, মন খারাপ করো না, এখন ঘুমাও তাহলে, আর মনে পড়বে না। জি। তারপর আমিও কখন যে ঘুমিয়ে পড়ি। পাগলিটা ঘুমিয়ে পড়েছে আর আমি তাকে দেখাই ব্যস্ত। এইবার তাকে নিজের করে নিব, আর দূরে দূরে রাখতে পারবো না। আমি লোক লাগিয়ে রাখছি, প্রত্যেকটা মিনিটের কথা আমার কাছেই চলে আসে। তারা এখনো বাংলাদেশে গিয়ে পৌঁছেনি। গুড, তাহলে এখন বাই। আমাকেও তো প্রস্তুতি নিতে হবে। ওকে, বাই। ভোরের স্নিগ্ধ আলোয় চারদিকে ঝলমল করছে, গাছে গাছে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তারা ভোরের এই প্রকৃতিকে উপভোগ করতে পারে। ভোরের প্রকৃতিতে মন প্রাণ সতেজ হয়ে ওঠে। এই সময়টাতে তেমন মানুষজন দেখা যায় না, তবে যারা ওঠে তাদের বেশিরভাগই হয় হাঁটতে বের হয়, নয়তো কাজে যায়। বাংলাদেশের মতো আর কোথাও এমন দৃশ্য দেখা যায় না, তাই তো কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সত্যি বাংলাদেশ সৌন্দর্যে ভরপুর। বিন্দু হাঁটতে বেরিয়েছে আর চারপাশে তাকিয়ে তাকিয়ে বাংলাদেশের সৌন্দর্যের কথা ভাবছে। আসলে এত বছর লন্ডন থেকেও সে সকালের এমন দৃশ্য দেখেনি। হঠাৎ তার নজর যায় একটু দূরে। একজন বৃদ্ধ লোক একটা গাছের নিচে বসে আছে, আর তার পাশে একটা বাচ্চা মেয়ে আছে। হয়তো মেয়েটিকে তার সাথে পাঠানো হয়েছে বৃদ্ধ লোকটির খেয়াল রাখার জন্য। কি সুন্দর সেই দৃশ্য! দাদা নাতনির এই ভালোবাসা দেখে বিন্দুর চোখে পানির কণারা এসে ভিড় জমিয়েছে। সে না পেয়েছে নিজের মা বাবার ভালোবাসা, আর না পেয়েছে নিজের দাদা দাদির ভালোবাসা, শুধু নিজের বোনের একটু ভালোবাসা পেয়েছে। আর এখন একজন আছে যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। মিথিলা আর বিন্দু এখন তাদের বাসায় থাকে। মেঘ চেয়েছে তাকে নিজের বাসায় নিয়ে যেতে, কিন্তু বিন্দু যায়নি। আজ মিথিলা আর বিন্দু বেরিয়েছে তাদের মা বাবার খবরটাকে দেখতে, কিন্তু হঠাৎ করে বিন্দুকে পাওয়া যাচ্ছে না। তাই মিথিলা মেঘকে ফোন করে। হ্যাঁ, হ্যালো মেঘ, তুমি কোথায়? কি হয়েছে মিথিলা, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই মেঘ, বিন্দু। চুপ হয়ে গেলে কেন? বলো কি হয়েছে বিন্দুর। তারপর সে মেঘকে সবটা খুলে বলে। আসলে তারা যখন কবরস্থানের কাছে যায় তখন হঠাৎ করে একটা কালো গাড়ি আসে, আর সেই গাড়ি থেকে 4 জন লোক বেরিয়ে আসে আর মিথিলাকে ধাক্কা মেরে বিন্দুকে গাড়িতে তুলে নিয়ে যায়। তুমি কি লোকগুলোর মুখ দেখেছো? না, তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। ওকে, তুমি বাসায় যাও, আমি দেখছি কি করা যায়। কোনো খবর পেলে আমাকে জানিও প্লিজ। ওকে, তুমি চিন্তা করো না। আর তুমি এখন তোমার শ্বশুর বাড়িতে চলে যেও, বলা যায় না কখন কোন বিপদ কোন দিক দিয়ে আসে। আচ্ছা। লোকগুলো কে হতে পারে আর কেন তারা বিন্দুকে নিয়ে গেছে? আমাকে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। যদি বিন্দুর গায়ে একটা আঁচড়ও লাগে তাহলে আমি তাদেরকে বাঁচিয়ে রাখবো না। রাগে সামনের টেবিলে একটা পাঞ্চ মারে। অপরদিকে, স্যার কাজ হয়ে গেছে। গুড, খেয়াল রেখো কোনো সমস্যা যেন না হয়। ওকে স্যার। আর অল্প কিছুক্ষণ তারপরেই বিন্দু আমার। তাকে পাওয়ার জন্য এত কিছু করতে হয়েছে আমার। মাঝখানে মেঘ এসে সমস্যা করেছে না, তাকেই সুখবরটা জানিয়ে দিই। হ্যালো। তোকে এত খুশি লাগছে কেন? কাজ কি হয়েছে? আরে ইয়ার, কাজ হয়েছে মানে পাখি এখন আমার হাতের মুঠোয়, আর অল্প কিছু সময় তারপর সে আমার। মেঘ কোথায়? ওর যেন কোনো ক্ষতি না হয়। আরে ইয়ার, চিন্তা করিস না, কিছু হবে না তার। এখন রাখছি, আর তুইও রেডি হয়ে থাক। ওকে, আমি রেডি আছি। বাই। ওকে। কল কেটে দেয়। চোখ খুলে নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করি। মাথাটা কেমন করছে। সারা রুমে চোখ বুলিয়ে দেখলাম অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আমি এখন কোথায় আছি? আমি তো আপুর সাথে কবরস্থানের কাছে ছিলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে টেনে তুলে, তারপর আমার আর কিছুই মনে নেই। আর এখন নিজেকে এখানে আবিষ্কার করি।
দেখতে দেখতে পুরো 10 ঘন্টার মতো কেটে গেছে, এখনো বিন্দুর কোনো খবর নেই। তাই বাধ্য হয়ে পুলিশের নিকট যাই। এইবার যা করার তারাই করবে। 1 ঘন্টার ভিতরে আমি আমার বিন্দুকে চোখের সামনে চাই, আর যারা তাকে তুলে নিয়ে গেছে তাদেরও আমার সামনে হাজির করবে। এখনো বিন্দুর কোনো খবর পাইনি, মনটা কেমন ছটফট করতেছে। আসলে ওই ছাড়া আমার কে আছে? বোনটা কখন কারো এতটুকু ভালোবাসা পায়নি। মেঘকে একবার কল দিয়ে জিজ্ঞেস করি। মিথিলা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার বোনকে পাওয়া যাচ্ছে না, আর তুমি বলো চিন্তা করতাম না? আমি ছাড়া ওর কে আছে বলো? আমি ওর জন্য চিন্তা করব না তো কে করবে বলো? এভাবে ভেঙে পড়লে হবে না মিথিলা, আমাদের ওকে খুঁজতে হবে। আর আমি মেঘের কাছে কল দিয়ে জিজ্ঞেস করি কিছু জানতে পারলো কিনা। তারপর আকাশ ম্যাগকে কল দেয়, কিন্তু ম্যাগ জানায় এখনো কোনো খবর পায়নি, আর সে পুলিশকে জানিয়েছে এটা। জানি না কে বা কারা আমাকে এখানে নিয়ে এসেছে। এটা কোন জায়গা সেটাও জানি না, আমি কোথায় আছি তাও জানি না। শুধু এর মাঝে একটা মেয়ে এসে আমাকে খাবার দিয়ে যায়, আর আমিও সে খাবারটা খেয়ে নেই, কারণ খাবার না খেলে আমি শক্তি পাবো না, আর শক্তি না থাকলে আমি এখান থেকে পালাতে পারবো না। হ্যাঁ, আমি এখান থেকে পালাবো। যদি কিছুক্ষণ আগেও এই রুমটা অন্ধকারে ঘেরা ছিল, কিন্তু এখন আর সে অন্ধকার নেই, রুমে এখন আলো আছে। এই রুমটায় আমি আর ওয়াশরুম ছাড়া আর কিছুই নেই। এই আলোর সাহায্যেই আমি পালানোর রাস্তা খুঁজে পেয়েছি। আমাকে যেহেতু বেঁধে রাখা হয়েছে, সেহেতু আমি এখন চাইলেও পালাতে পারবো না। আগে আমার নিজেকে মুক্ত করতে হবে, কিন্তু কিভাবে? কি রে, কি করবি, কিছু ভেবেছিস? পাখিকে তো আমার খাঁচায় আটকে রেখেছি, কিন্তু মেঘকে ধরা তো এত সহজ নয়। আর মেঘ যদি একবারও টের পায় আমরা যে তার বিন্দুকে আটকে রেখেছি, তাহলে আমাদের লাশ কেউ খুঁজেও পাবে না। মেঘ কতটা ভয়ঙ্কর সেটা শুধু আমিই জানি। এতটা ভয়ঙ্কর হলে তাহলে তো এতক্ষণে নিশ্চয়ই বিন্দু আমাদের কাছে থাকতো না। মেঘ তো এতক্ষণে বিন্দুকে নিজের কাছে নিয়ে যেত, আর আমাদের লাশ পড়ে থাকতো এখনো। আমি সেটাই ভাবছি। মেঘটা তো চুপ থাকার ছেলে না। আচ্ছা, ও কোনো ভেবে জেনে যায়নি তো আমরা যে বিন্দুকে তুলে নিয়ে এসেছি? আরে এত ঘাবড়াস না, মেঘকে বিন্দু পর্যন্ত পৌঁছাতে দিব না। কি করবি দেখ। ফোনটা রিসিভ কর। হ্যালো, কেন ফোন দিয়েছো? স্যার, মেয়েটা পালিয়েছে। হোয়াট? কি বলছো এসব? কি করে পালালো? আসলে স্যার উনি বলছে উনি ওয়াশরুমে যাবে, তাই আমি ওনার হাতের বাঁধন খুলে দেই। ওয়াশরুমে ঢোকার পরে ওনার বের হতে দেরি দেখে আমি দরজায় নক দেই, কিন্তু তাও ওনার কোনো সাড়া নেই। তাই আমি দরজার লকটা ভেঙে ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে তো আমি পুরো অবাক, উনি ওয়াশরুমের কাজ ভেঙে পালিয়ে গেছে। গাধা সব কয়টা, একটা কাজও ঠিকমতো করতে পারে এরা। আমি জানতাম এমন কিছুই হবে। এই মেয়েটা খুব চালাক। দেখতে দেখা যায় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমি ওকে আরো আগে থেকেই চিনি। কিভাবে? শোন তাহলে। ওই লোকটাকে ধোকা দিয়ে আমি পালিয়ে এসেছি। আসলে প্রথমবার আমি যখন ওয়াশরুমে আসি তখনই আমি এই কাজটা দেখতে পাই, আর সেটা দিয়েই আমি বেরিয়ে আসি। আমাকে শহর থেকে অনেক দূরে তারা আটকে রেখেছে। আমার ফোনটা ওই সময় কোথায় যেন পড়ে গেছে, এখন ওটাকে খুঁজতে হবে। আপাতত আগের বাড়ি ফেরা যাক, তারপর না হয় যা করার করব। আর এমন কিছু প্রমাণ আছে আমার কাছে যেগুলো আমাকে ওই কিডন্যাপারের কাছে পৌঁছে দিবে। এখন আগে আপুকে আর মেঘাকে কল করে দিতে হবে, তারা যেহেতু চিন্তা করছে। সামনে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে, তাই ওনার কাছে গেলাম। এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? আসলে আমার ফোনটা হারিয়ে গেছে, দয়া করে যদি আপনার ফোনটা দিতেন তাহলে আমি একটা ফোন করতাম। অবশ্যই, এই নিন। ধন্যবাদ। তারপর ওনার থেকে মোবাইল নিয়ে আমি মেঘকে কল করি, কিন্তু আমার উচিত ছিল আগে মিথিলাকে কল দেওয়ার। বাট আমি মেঘকে কেন কল দিছি কারণটা আমার অজানা। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। প্রথমে ভেবেছিলাম ধরবো, কিন্তু পরে ভেবে দেখলাম হয়তো যারা বিন্দুকে নিয়ে গেছে তারা কল দিতে পারে, তাই আর দেরি না করে কল রিসিভ করি। আসসালামু আলাইকুম, কে বলছেন? মেঘ, আমি বিন্দু বলছি। কোথায় তুমি বিন্দু? তুমি ঠিক আছো তো? আপনি শান্ত হন, আমি একদম ঠিক আছি আর নিরাপদে আছি। আর শুনুন, আপনি এই জায়গায় চলে আসুন, আমি এইখানে আছি। ওকে, আমি আসছি, তুমি অপেক্ষা করো। ওকে। তারপর কলটা কেটে দেই, লোকটাকে ফোনটা দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি, এখন চলুন। ওকে, চলো। তারপর আমরা গাড়িতে গিয়ে বসি। আচ্ছা বিন্দু, কে বা কারা তোমাকে তুলে নিয়ে গেছে কিছু জানতে পেরেছো? জানতে পেরেছি। কে সে? আপনার বন্ধু আবির আর রিমা। হোয়াট? কি বলছো এসব তুমি?
আমি ঠিকই বলছি। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি তাদের কথা শুনতে পাই, আর তখন আমি ওদেরকে দেখে চমকে উঠি। তাই সেন্সলেসের অভিনয় করে আমি তাদের পুরো কথা শুনি। আর আমার মাকেও আবির মেরেছে। আবির তো তোমার মাকে চিনতো না, তাহলে ও কি করে তোমার মাকে খুন করবে? তোমার মা তো ঘুমের মধ্যে। আমার মা ঘুমের মধ্যে মরেনি, ওনাকে খুন করেছে আবির। কিভাবে? আমার মায়ের শ্বাসের সমস্যা ছিল, আর আবির মায়ের শ্বাসের ওষুধগুলো পাল্টে সেখানে অন্য ওষুধ রেখে দিয়েছিল। ওই ওষুধটা খাওয়ার 15 দিন পরেই মা স্ট্রোক করে ঘুমের মধ্যে মারা যায়। কিন্তু আবির কেন এসব করেছে? ইমা না হয় আমাকে পছন্দ করতো, তাই ও তোমাকে সরাতে চাইতো, কিন্তু আবির? কারণ আবির আমাকে চায়, আর মা আপনার সাথে আমার বিয়ে ঠিক করায় সে মাকে মেরে ফেলবে। এত কিছু হয়ে গেছে আমি জানতেও পারলাম না। শুধু এটুকুই না, লন্ডন থাকতে ইমা আমাকেও মেরে ফেলতে চাইছে, কিন্তু সেদিন আমার ভাগ্য ভালো হওয়ায় আমি বেঁচে গেছি। কি বলছে না বলছে কিছুই বুঝতে পারতেছি না। হোয়াট? কিভাবে? আর তুমি আমাকে বলনি কেন? কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আর সে আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছে। কিন্তু আমি যখন ওই খাবারটা খেতে যাই, গিয়ে দেখি ওই খাবারটা একটা ইঁদুরে খায়, আর সেখানেই সে মারা যায়। আর আমার সন্দেহ হয়, আর আমি সেই খাবারটা ল্যাবে নিয়ে পরীক্ষা করে জানতে পারি ওটাতে বিষ মেশানো ছিল। তারপর একদিন ইমাকে কারোর সাথে কথা বলতে শুনি, সে যে আমার খাবারে বিষ মিশিয়েছে। রাগে পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো আমার। আমি যদি ওদেরকে এখন আমার সামনে পেতাম তাহলে কেটে টুকরো টুকরো করে দিতাম। চিন্তা করবেন না, তারা এখন জেলে আছে। অবাক হয়ে তাকিয়ে আছি। আমি এখান থেকে বেরোনোর আগেই পুলিশকে কল করে দিয়েছি। আসলে তারা যখন কথায় ব্যস্ত তখন আমি তাদের ফোন নেই, আর পুলিশকে একটা SMS করে ঠিকানা পাঠিয়ে দেই আর বলি আসার জন্য। আর আমি বের হওয়ার পরে সেখানে পুলিশ আসে, আর তাদেরকে আমি আমার আসল পরিচয়টা দিই। কি প্রমাণ? গলায় একটা লকেট দেখিয়ে। এটার মধ্যে আমি ওই দিন কবরস্থানে যাওয়ার আগে একটা সিসি ক্যামেরা লাগিয়ে রাখি, আর ওইটাতেই সব প্রমাণ জোগাড় হয়েছে। তুমি কি আগে থেকে জানতে যে ওরা তোমাকে কিডন্যাপ করবে? আসলে আমি আবিরের ল্যাপটপ হ্যাক করে রেখেছি, আর সেখান থেকে জানতে পারি এসব। তোমাকে দেখে মনে হয় না তুমি যে এত চালাক। এমনি এমনি তো ডাক্তার হইনি। বুঝেছি। এখন যেহেতু জানো আমি তোমাকে ভালোবাসি, আর তোমার মাও আমাকে পছন্দ করে গেছেন, তাহলে এইবার বিয়েটা সেরে ফেলি, কি বলো? এই বিষয়ে মিথিলার সাথে কথা বলুন। তুমি রাজি তো? রাজি। আসলে কখন যে ওনাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আর আমি প্রথম যেদিন লন্ডনে গেছি সেদিন উনি ইচ্ছে করেই আমার পাশে বসেছেন, আর স্যারদেরকে নিষেধ করেছেন যেন আমাকে নিতে না আসে, আর ভার্সিটিতে যেন আমাকে কোনো রুম না দেয়। আসলে সেদিনের কোনো ঘটনাই কাকতালীয় ছিল না, সবটাই উনি পরিকল্পনা করে করেছেন। আচ্ছা, একটা প্রশ্ন করব। করো। আপনারা আপনাদের দাদুর সাথে থাকতেন না কেন? কয়েকটা কারণ ছিল আলাদা থাকার। আসলে বাবা যখন মাকে বিয়ে করে তখন দাদু এই বিয়েতে রাজি ছিল না। কেন? কারণ আমার মা এতিম ছিল, এতিমখানায় তিনি বড় হন। একদিন বাবা কোনো একটা কাজে সেই এতিমখানা দিয়ে যাচ্ছিল, আর তখন মা বাবার গাড়ির সামনে পড়ে যায়। তখন থেকে আব্বু মাকে পছন্দ করত, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি। এভাবেই দিন পার হচ্ছিল। হঠাৎ একদিন শুনতে পাই সেই এতিমখানার লোকেরা মাকে অন্য একটা জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে, আর যে লোকের সাথে বিয়ে ঠিক করে সেই লোকটার বয়স মায়ের থেকেও 2 গুণ বেশি ছিল। আর তখনই বাবা সিদ্ধান্ত নেয় মাকে বিয়ে করবে। তাই আর দেরি না করে বাবা এতিমখানার লোকদের লোভ দেখিয়ে বিয়ে করে নেয়। বিয়ের পর যখন বাবা মাকে নিয়ে দাদুর সামনে দাঁড়ায় তখন দাদা বাবাকে বাড়ি থেকে চলে যেতে বলে। অনেকবার বুঝিয়ে যখন কাজ হচ্ছিল না তখন বাবা বাধ্য হয়ে বাসা ছেড়ে চলে যায়। এরপর প্রায় 1 বছর বাংলাদেশে থাকে, তারপর লন্ডন চলে যায় মাকে নিয়ে। ও, তাহলে তো আঙ্কেল আন্টি অনেক কষ্ট করেছেন। তাই তো আজ আমরা এখানে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেছে। মিথিলা আর আকাশের গোল জুড়ে এসেছে এক ছোট্ট রাজপুত্র। সবাই হাসি খুশিতে দিন কাটাচ্ছে। ইমা আর আবিরকে 12 বছরের জেল দেয়া হয়েছে, তারা এখন জেলেই আছে। তবে ইমা আজ নিজের কাজের জন্য অনুতপ্ত। জেলের ভেতরে সে প্রতিনিয়ত অনুতাপের আগুনে পড়ে মরে। আর আবির, সেও বুঝতে পেরেছে সে আসলে বিন্দুকে কখনো ভালোই বাসেনি। সে হিংসার বশে বিন্দুকে বেঁধে চেয়েছে। আজকের দিনটার কথাও তুমি ভুলে গেলে মেঘ? জানি না তুমি এখন কেমন হয়ে গেছো। এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, আর না আমার সাথে কথা বলো। তুমি কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকো যে আমার আর আমাদের সন্তানের কথা তোমার মনেই থাকে না। কেন এমনটা হয়ে গেলে তুমি মেঘ? তোমাকে আমি সকালে বলেও দিলাম একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে, কিন্তু তুমি এলে না। আমার আর আমাদের সন্তানের থেকে তোমার কাজটাই বেশি।
আমাদের মেয়ে হয়েছে, বয়স 3 বছর, নাম আলাইন আহমেদ। এসব ভাবছিলাম আর চোখের জল বিসর্জন দিচ্ছিলাম। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ চোখের মধ্যে অনুভব করতে লাগলাম আমি শূন্যে ভাসছি। ভয় পেয়ে তাড়াতাড়ি চোখ খুললাম, তাকিয়ে দেখি মেঘ আমাকে কোলে নিয়ে কোথাও যাচ্ছে, কিন্তু কোথায়? ঘুমের ঘোরে কিছু বুঝতে পারতেছি না, তাই জিজ্ঞেস করলাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি হলো, চুপ করে আছেন কেন? আর আমাকে কোল থেকে নামান, চুপ করে আছেন কেন? আর একটা কথা বললে এখন কোল থেকে ফেলে দিব। ভয় পেয়ে চুপ করে গেলাম। ওনার উপর বিশ্বাস নেই, কখন ফেলে দেয় আল্লাহই জানে, তাই চুপ করে আছি। পাগলি একটা, এক ধমকে চুপ। বুঝতে পারলাম উনি আমাকে ছাদে নিয়ে যাচ্ছেন, কিন্তু কেন? আচ্ছা, উনি আমাকে সত্যি সত্যি ছাদের থেকে ফেলে দিবেন না তো? যদি ফেলে দেয় তাহলে আমার মেয়ের কি হবে? তুমি এমন চিন্তা ভাবনা কি করে করতে পারো বলো তো? তোমার কি মনে হয় আমি তোমাকে ফেলে দিব? উনি বুঝলো কি করে যে আমি এটাই ভাবছি? তোমার প্রতিটা রক্ত কণায় শিরাতে আমি মিশে আছি, আর এটা বুঝতে পাবো না? একদম হাসবেন না আপনি, বুইড়া লোক কোথাকার। কি বললে? আমি বুইড়া? আপনি তো বুইড়াই। তুমি জানো এখনো মেয়েরা আমার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? উনি আমাকে কোল থেকে নামিয়ে দিলেন। হঠাৎ চারপাশে আলো জ্বলে উঠলো, আর সেখানে লেখা 4র্থ বিবাহ বার্ষিকী। আর একসাথে মিথিলা আপু, আকাশ ভাইয়া আর তার পরিবার আর তাদের ছেলে দাঁড়িয়ে আছে। আরেক পাশে মেঘের বাবা, মা, বৃষ্টি আর তার স্বামী দাঁড়িয়ে আছে। আমি তো পুরোপুরি শকড এসব দেখে, তাই মেঘের দিকে তাকালাম। তুমি কি ভেবেছিলে আমি এই দিনটার কথা ভুলে গেছি? না গো, ভুলিনি। কি করে ভুলবো বলো? এই দিনটাই তো আমি আমার ভালোবাসাকে নিজের করে পেয়েছি, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু। আর আমি কিছু জানতেই পারলাম না। আপু, তুইও আমাকে বললি না? দেখো, আমি কিচ্ছু জানি না। মেঘ আমাকে ফোন দিয়ে এখানে আসতে বলেছে, ব্যাস আমিও চলে এসেছি। তোদের কারোর সাথে আমার কোনো কথা নেই। শালিকা, এখন রাগ করে কোনো লাভ নেই, যাও কেক কাটো। তারপর সবাই মিলে একসাথে হই। আমি আর মেঘ মিলে কেকটা কাটি, এক এক করে সবাইকে খাইয়ে দিই। আজ থেকে 4 বছর আগে। বিন্দু, আমি তোমাকে কিছু বলতে চাই। বলুন। আমাকে কি বিন্দুর মেঘ হতে দিবা? আমাকে তোমার শাড়ির কুচি ঠিক করার অধিকার দিবে? আমি তোমার সাথে জ্যোৎস্না রাতে তোমার সাথে জ্যোৎস্না বিলাস করতে চাই, দিবে কি আমাকে সেই সুযোগ? বৃষ্টির দিনে তোমার সাথে বৃষ্টি বিলাস করতে চাই, দিবে কি সেই সুযোগ? তোমার ওই হাত দুটি ধরে সারা জীবন পার করতে চাই, হবে কি আমার বুড়োকালের সঙ্গী? বিয়ে করবে আমাকে বিন্দু? কি বললো কিছুই বুঝতে পারছি না। তোমার যদি আরো সময় লাগে নাও, কিন্তু আমি উত্তরে হ্যাঁ চাই। মিথিলা আপুর সাথে কথা হয়েছে? আপনি তো জানেন ও ছাড়া আমার আর কেউ নেই, পরিবার বলতে শুধু সেই আছে। আমি সবটা জানি, শুধু তোর উত্তরের অপেক্ষায়। তার মানে তুই ওনাকে দিয়ে এসব বলেছিস? না মানে আসলে। কি আসলে নকলে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে আপুকে তাড়া করতে লাগলাম, কিন্তু হঠাৎ তাকে ধরার আগেই সে রিকশাতে উঠে ফুরুত। আরে কি করছো তুমি? আসলে আমি এখনো আমার উত্তর পাইনি। আমিও রাজি। তার 1 সপ্তাহ পর বিন্দুর আর মেঘের বিয়েটা হয়ে যায়। হাসি খুশি মান অভিমানে দিন কাটতে লাগলো। বর্তমানে বিন্দু, আমি সরি। আসলে এই কয়েকদিন আমি কাজ নিয়ে এতটা ব্যস্ত ছিলাম, তাই তোমাকে সময় দিতে পারিনি। আসলে একের পর এক অপারেশন করতে হয়েছে, তাই সময় হয়ে ওঠেনি। তুমি নিজেও একজন ডাক্তার, আশা করি বুঝতে পারবে। বুঝতে পেরেছি। চলো আলাইনার ভাই আনার ব্যবস্থা করি। লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি। হুট করে উনি আমাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যেতে লাগলেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।